দেখ, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, ফার্স্ট অফ অল আমাদের এটার প্রয়োজন কি পড়ছে? ঠিক আছে, এক সেকেন্ড থাম। তো শুরু করা যাক। এটা কে? আরেকবার জয়েন করতে বল। দেখ, ফার্স্ট অফ অল আমাদের এটা দরকার কি পড়ছে? ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস, এটা পড়ার আমাদের কি দরকার পড়ছে? দেখ, সো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস এটা পড়ার আমাদের প্রয়োজন এই পড়ছে যে প্রথম কথা দেখ, আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারকে আমাদের সেলের মধ্যে নিয়ে যেতে হবে। যেই খাবার আমরা খাচ্ছি সেই খাবারকে কোথায় নিয়ে যেতে হবে? সেলের মধ্যে। তো সেলের মধ্যে আমার খাবার শুধু গেলেই হবে না, মানে আমরা যেটা ফুডস নিচ্ছি, তোরা ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন থেকে পড়বি যে ফুডস পার্টিকেলস সেগুলো ভেঙে ভেঙে মাইক্রোমলিকুলসে কনভার্ট হয়। সেই মাইক্রোমলিকুলসগুলো যখন সেলের মধ্যে যায়, এই সেলের মধ্যে এই ফুড পার্টিকেলসগুলোকে অক্সিডেশন করার দরকার পড়ে, এই ফুড পার্টিকেলসগুলোর অক্সিডেশন করার দরকার পড়ে। তার মানে এই ফুড পার্টিকেলস অক্সিজেন নেবে, অক্সিডেশন করার, আমি হিউম্যানের রেসপেক্টেই বলছি, এরা কি নেবে? অক্সিজেশন নেবে। অক্সিজেন নিয়ে কি করবে না, অক্সিজেন নেবে আর এই ফুড পার্টিকেলস এগুলোর অক্সিডেশন করবে। ফুড পার্টিকেলের অক্সিডেশন হলে ফুড পার্টিকেলস থেকে আমরা পাবো এনার্জি। ফুড পার্টিকেলস থেকে আমরা পাবো এনার্জি। ওকে, নেক্সট দেখ, ফুড পার্টিকেলস থেকে যখন তুই এনার্জি পাবি, আর এনার্জির সাথে সাথে আর কি পাবো? আর এনার্জির সাথে সাথে আমরা পাবো কার্বন ডাই অক্সাইড। ফুড পার্টিকেলস, তার সাথে আমরা পাবো এনার্জি। ফুড পার্টিকেলকে অক্সিডেশন করলে আমরা পাবো এনার্জি আর কার্বন ডাই অক্সাইড। তাহলে আমাদের রেসপিরেশন, যেটা আমরা সেলুলার রেসপিরেশন বলছি, এই যে সেলের মধ্যে অক্সিজেনের প্রেজেন্টসে ফুড পার্টিকেল ভেঙে যাচ্ছে, এই জিনিসটাকে বলি আমরা সেলুলার রেসপিরেশন। রেসপিরেশন, তাহলে রেসপিরেশনের আমাদের মেন টার্গেট কি? মেন টার্গেট যদি তোকে ফার্স্ট ওয়ান লাইনে আনসার দিতে বলে, ঠিক আছে, ফার্স্ট আমি লিখছি ওয়ান লাইনার, কি না, রেসপিরেশন, যেটা তোরা জেনারেলি বোটানিতে পড়ে থাকিস, যে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, এই সমস্ত ব্যাপারগুলো। সো রেসপিরেশনের মেন ফান্ডা বা মেন প্রয়োজনীয়তাটা কোথায়? না, রেসপিরেশন থেকে আমরা, রেসপিরেশন ইজ রিকোয়ার্ড ফর এনার্জি প্রোডাকশন। বাস, কফি। রেসপিরেশন কী জন্য প্রয়োজন হয়? এনার্জি প্রোডাকশনের জন্য। এবার আসছি, রেসপিরেশন যেটা, যদিও এগুলো বায়োকেমিস্ট্রির পার্ট, মানে তোরা বটানিতে পড়বি, এটা হতে পারে ইন প্রেজেন্ট অফ অক্সিজেন অথবা হতে পারে ইন অ্যাবসেন্ট অফ অক্সিজেন। মানে অক্সিজেনের প্রেজেন্সেও রেসপিরেশন হতে পারে, অক্সিজেনের অ্যাবসেন্সেও হতে পারে। অক্সিজেনের প্রেজেন্সে যদি রেসপিরেশন হয়, অক্সিজেনের প্রেজেন্সে রেসপিরেশন হলে এটাকে আমরা বলি এইরোবিক। aerobic ভেরি গুড, respiration. অ্যারোবিক রেসপিরেশন। আর অক্সিজেনের অ্যাবসেন্সে হলে আমরা বলি অ্যান Anaerobic. অ্যারোবিক রেসপিরেশন। ওকে, এখন শোন, এই যে অ্যারোবিক রেসপিরেশন, অ্যারোবিক রেসপিরেশনের থ্রুতে এনার্জি প্রোডাকশন অনেক বেশি হয়। অ্যারোবিক রেসপিরেশনের থ্রুতে এনার্জি প্রোডাকশন অনেক বেশি হয়, অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশনের থ্রুতে এনার্জি প্রোডাকশন
অনেক কম হয়। অ্যানারোবিক রেসপিরেশনের মধ্যে তোরা অনেক সময় দেখবি ফার্মেন্টেশন পড়ে, যেমন ইথাইল অ্যালকোহল ফার্মেন্টেশনস একটা হয়, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনস। এগুলো তোরা জেনারেলি বোটানি পার্টে কভার করে আছিস, রেসপিরেশন বলে আলাদা যে চ্যাপ্টারটা সেখানে। আমি শুধু এই চ্যাপ্টারে ডিল করব যে হিউম্যান ফিজিওলজির পার্টটা। সেখানে ডিল করতে গিয়ে আমি দেখছি যে আমার রেসপিরেশনের প্রয়োজনটা কোথায়, রেসপিরেশনটা করতে হচ্ছে কেন, কোন প্রয়োজনে আমি রেসপিরেশন করার কথা ভাববো। না, আমার রেসপিরেশন এই জন্য প্রয়োজন, এনার্জি প্রোডাকশনের জন্য। আচ্ছা, হিউম্যানের ক্ষেত্রে কেমন, হিউম্যান বডির মধ্যে আমাদের কেমন রেসপিরেশন আমরা দেখতে পারি, অ্যারোবিক না অ্যানারোবিক? হিউম্যান বডির মধ্যে, Arabic. হ্যাঁ, Arabic. আচ্ছা, উইদিন হিউম্যান বডি অ্যারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন, বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন, কোনটা হবে আনসার? কোনটা আনসার হবে? Arabic respiration. পাক্কা? পাক্কা? শুধু অ্যারোবিক রেসপিরেশন পাক্কা? দেখ, আমি বলি তাহলে, তোরা ভুলে যাচ্ছিস যে হিউম্যান বডি, হিউম্যান বডির মধ্যে অ্যারোবিক রেসপিরেশন হয়, অ্যান এরোবিক রেসপিরেশনও হয়। এবার প্রশ্ন হচ্ছে, অ্যান অ্যারোবিক রেসপিরেশন কোথায় হবে হিউম্যান বডির মধ্যে? আরবিসিতে। আরবিসির মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া নেই, হয়েছে। আর কোথায় হবে? হোয়াইট মাসল ফাইবারে, হোয়াইট মাসল ফাইবারে। তাহলে হিউম্যান বডির মধ্যে কোথায় কোথায় অ্যারোবিক, অ্যারোবিক রেসপিরেশন তো ধর ওভারঅল সব জায়গাতেই হচ্ছে, বাট আমি বলতে চাইছি অ্যানারোবিক কোথায় কোথায় হচ্ছে। অ্যানারোবিক কোথায় কোথায় দেখলি হিউম্যান বডির মধ্যে অ্যানারোবিক রেসপিরেশন? অ্যানারোবিক রেসপিরেশন হিউম্যান বডির মধ্যে কোথায় কোথায় হচ্ছে বল? আরবিসি, RBC or white muscle fiber. হোয়াইট মাসল ফাইবার। মনে থাকবে কিরে? মনে থাকবে কি না? Muscle. আরবিসির মধ্যে আর হোয়াইট মাসেল ফাইবারের মধ্যে। ওকে, তাহলে হিউম্যান বডিতে আমরা দু ধরনের রেসপিরেশনে দেখতে পাবো। রেসপিরেশনের আমাদের মেন টার্গেট কি? রেসপিরেশনের আমাদের মেন টার্গেট এনার্জি প্রোডাকশন, মেন টার্গেট এনার্জি প্রোডাকশন। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট। তাহলে এই তো গেল রেসপিরেশনের ব্যাপার স্যাপার। এবার দেখ, নেক্সট আসি, রেসপিরেশন হবে কিভাবে, মানে এবার আসছি ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন। তোদের এনসিআরটি চ্যাপ্টারটার নাম ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন, অ্যান্ড ব্রিদিং এক্সচেঞ্জ অফ গ্যাসেস অ্যান্ড রেসপিরেশনস। নাও রেসপিরেশন যে কি অ্যাকচুয়ালি তোরা তো বুঝলি রেসপিরেশন কি। এবার আসছি, মনে কর এইটা হচ্ছে অ্যাটমসফিয়ার। এটা কি? অ্যাটমসফিয়ার। স্ক্রিন দেখা যাচ্ছে, এটা অ্যাটমসফিয়ার। আচ্ছা, এবার অ্যাটমসফিয়ারে ভ্যারিয়াস গ্যাসেস আছে, ঠিক আছে। অ্যাটমসফিয়ার আমি একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম আকার ড্র করছি। অ্যাটমসফিয়ার, ঠিক আছে। অ্যাটমসফিয়ারে ভ্যারিয়াস গ্যাসেস আছে। চল, অ্যাটমসফিয়ার, এখানে আমি পাবো ভ্যারিয়াস গ্যাসেস। এবার শোন, আমাদের কাছে আছে আমাদের রেসপিরেটরি অর্গ্যান, যেটা আমরা নাম দিচ্ছি লাংস। আমাদের মধ্যে কে আছে? রেসপিরেটরি অর্গ্যান। এখানে আমি একটা লাংসের অ্যালভেলা এঁকেছি। রেসপিরেটরি অর্গ্যান কার মধ্যে থাকে? রেসপিরেটরি অর্গ্যান লাংসের মধ্যে থাকে, হচ্ছে। দিস ইজ ইয়োর রেসপিরেটরি অর্গ্যান, দিস ইজ ইয়োর রেসপিরেটরি অর্গ্যান। ওকে, নেক্সট দেখ, এই যে রেসপিরেটরি অর্গ্যান, এই রেসপিরেটরি অর্গ্যান অবশ্যই অবশ্যই তোর সার্কুলেটরি সিস্টেমের সাথে অ্যাটাচ থাকবে, থাকতেই হবে। রেসপিরেটরি অর্গান কার সাথে অ্যাটাচ থাকবে? সার্কুলেটরি সিস্টেমের সাথে। এই হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেম, আমি ড্র করার চেষ্টা করছি। সার্কুলেটরি সিস্টেমের পরে থাকবে টিস্যু, টিস্যু বা সেল, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এখন মন দিয়ে শোন, অ্যাটমসফেয়ার, এই যে আমি যদি পুরো ছবিটা এরকম আঁকার চেষ্টা করি, এখন দেখ অ্যাটমসফেয়ার থেকে তুই এয়ার নিচ্ছিস,
অ্যাটমসফিয়ার থেকে তুই এয়ার নিচ্ছিস, এয়ারের মধ্যে কে আছে? অক্সিজেন আছে, তোর প্রয়োজন অক্সিজেন, হয়েছে? তাহলে অ্যাটমসফিয়ারে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন প্রথমে তোর রেসপিরেটরি অর্গ্যানের থ্রুতে এন্টার করলো, হয়েছে? রেসপিরেটরি অর্গ্যানের থ্রুতে এন্টার করার পর আমি এই এই শুধু অ্যালভিওলাটাকে এখানে দেখাচ্ছি, ঠিক আছে, অ্যাজ এ রেসপিরেটরি অর্গ্যান। এরপর কি হলো দেখ, ও আসলো তোর আমাদের হিউম্যানের ক্ষেত্রে অ্যালভিওলার মধ্যে। এরপর এই অক্সিজেন গ্যাসটা অ্যালভিওলাই থেকে কোথায় যাবে বল? সার্কুলেটরি সিস্টেম, মানে ব্লাডে। ওকে, ক্লিয়ার আর নট? ক্লিয়ার আর নট? হ্যাঁ স্যার। ব্লাড থেকে, ব্লাড থেকে আবার এরপর কোথায় যাবে? টিস্যুতে, হয়েছে? টিস্যু। হুম। তাহলে দেখ, অক্সিজেনের পাথটা কেমন? আমাদের অক্সিজেন প্রয়োজন কোথায়? টিস্যুতে। কেন? না টিস্যুর মধ্যে, আমাদের টিস্যুর মধ্যে কে আছে? না টিস্যুর মধ্যে আছে আমাদের ফুড। এই ফুডকে আমার করতে হবে কি? ফুডের অক্সিডেশন করতে হবে। ফুডের অক্সিডেশন করলে আমি এনার্জি পাবো। ফুডের অক্সিডেশন করলে আমি এনার্জি পাবো। ওই জন্য আমার অক্সিজেন কোথায় প্রয়োজন? টিস্যুতে প্রয়োজন। তার জন্য অক্সিজেন এলো টিস্যুতে, এই যে অক্সিজেন টিস্যুতে এলো। এবার শোন, অক্সিডেশন, ফুডের অক্সিডেশন হলে এনার্জির সাথে সাথে তোর টিস্যুর মধ্যে তুই আরও একটা জিনিস প্রডিউস করবি। দেখ আমি উপরে লিখেছিলাম, কি বল? এনার্জির সাথে সাথে আর কি প্রডিউস হবে বল? কার্বন ডাইঅক্সাইড। ভেরি গুড, কার্বন ডাই অক্সাইড। ভেরি গুড। এনার্জির সাথে সাথে আরও প্রডিউস হবে কার্বন ডাই অক্সাইড। তাহলে এই কার্বন ডাই অক্সাইডকে তোকে বাইরে বার করতে হবে। এই কার্বন ডাই অক্সাইডকে যদি বাইরে বার করতে চাস, কেমনি ফ্লো করবি? না এই কার্বন ডাই অক্সাইডকে তুই যদি বাইরে বার করতে চাস, এই প্রথমে এ কোথায় আসবে? ব্লাডে। কার্বন ডাই অক্সাইড প্রথমে কোথায় আসবে বল? টিস্যু থেকে প্রথমে আসবে ব্লাডে, দিয়ে মানে ওই হ্যাঁ, লাংয়ের যে অ্যালভিওলিতে চলে তারপরে যাবে। অ্যালভিওলাই, তারপরে অ্যালভিওলাই থেকে অ্যাটমসফিয়ারে যাবে CO2, ঠিক না? ঠিক কি না বল? ঠিক কি না বল? হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে দেখ আমার কতগুলো স্টেপ হচ্ছে একবার মনে করে দেখ। এই যে ফার্স্ট স্টেপ, রিমেম্বার, রিমেম্বার, ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপে কি হচ্ছে? অ্যাটমসফিয়ার থেকে গ্যাস রেসপিরেটরি অর্গ্যানে আসছে। কি বললাম? অ্যাটমসফিয়ার থেকে গ্যাস রেসপিরেটরি অর্গ্যানে আসছে, অথবা রেসপিরেটরি অর্গান থেকে গ্যাস অ্যাটমসফিয়ারে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার আর নট? এই যে ফার্স্ট স্টেপ, একেই আমরা নাম দেব ব্রিদিং। কি নাম দেব? ব্রিদিং। ব্রিদিং এর আবার দুটো পার্ট, ইন্সপিরেশন আর একটা এক্সপাইরেশন, এক্সপিরেশন। অর ইউ ক্যান রাইট ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন। তাহলে ব্রিদিং এর কটা পার্ট বললাম? দুটো, ইনহেলেশন অর ইন্সপিরেশন অ্যান্ড এক্সহেলেশন অর এক্সপাইরেশন। ক্লিয়ার? ব্রিদিং এর কটা পার্ট? ইনহেলেশন, ব্রিদিং, ইনহেলেশন অর ইন্সপিরেশন, এক্সহেলেশন অর এক্সপাইরেশনস। তাহলে হোয়াট ইজ ব্রিদিং? Breathing is nothing but the gaseous exchange between atmosphere and your respiratory organ. The breathing is nothing but the gaseous exchange between atmosphere and your respiratory organ. Okay? Is it clear to all? বলো, হ্যাঁ বুঝতে স্যার। পারলে? আচ্ছা, নেক্সট স্টেপে কি হচ্ছে বল? নেক্সট স্টেপে কি হচ্ছে বল? তোরা বলবি নেক্সট স্টেপে কি হচ্ছে? নেক্সট স্টেপে এই যে স্টেপ নাম্বার, নেক্সট স্টেপ, এখানে কি হচ্ছে দেখ, রেসপিরেটরি অর্গ্যান থেকে, রেসপিরেটরি অর্গ্যান থেকে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে। রেসপিরেটরি অর্গ্যান থেকে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, হতে পারে লাংস থেকে গ্যাস ব্লাডে যাচ্ছে, অথবা হতে পারে ব্লাড থেকে গ্যাস লাংসে আসছে। যদি ব্লাড থেকে আসে তাহলে মানে CO2 যাচ্ছে, আর যদি এটা যায় তো O2। তাহলে কি এখন কি হচ্ছে? এখন যেটা হচ্ছে আমার, না গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যাট দ্য লেভেল অফ, কোথায়? না আমার রেসপিরেটরি অর্গান লেভেল, এখানে একটা লেভেলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। আবার একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ তুই দেখতে পাবি, ব্লাড থেকে অক্সিজেন যাচ্ছে টিস্যুতে, অথবা কার্বন ডাই অক্সাইড এ কোথায় যাচ্ছে? না ব্লাডে। তাহলে দেখ কতগুলো ঘটনা হচ্ছে, টোটাল দেখ 5টা ঘটনা হচ্ছে, টোটাল 5টা ঘটনা হচ্ছে, ঠিক আছে? এই 5টা ঘটনার জন্য, এই 5টা ঘটনার থ্রুতে আমরা মানে টোটাল আমাদের তোর ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস যে ব্যাপারটা, এবং তার সাথে ইনক্লুডেড রেসপিরেশনস, এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি। তো আমি তোদের এবার নিয়ে যাচ্ছি থিওরি পোর্শনে। আচ্ছা আগে বল, এই জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ এই যে স্যার। ফ্লো চার্টটা আমি দিয়েছি, বোঝা গেছে? আচ্ছা চল এবার আমি যাচ্ছি থিওরিতে।
হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি করে দে, তাহলে আমার সুবিধে হয় এক্সপ্লেন করতে। চল। দেখ, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস সিম্পল, ভেরি সিম্পল। দেখ, ফার্স্ট হচ্ছে অক্সিজেন ইজ ইউটিলাইজড বাই দ্য অর্গানিজমস। দেখ, ব্রিদিং কি? The process of exchange of oxygen from the atmosphere with the CO2 produces by the cells is called breathing, commonly known as respiration. But what is actually respirations? Actually cellular respirations হচ্ছে কি? সেলুলার রেসপিরেশন, সেলুলার রেসপিরেশন কি যদি বলি, না সেলুলার রেসপিরেশন হচ্ছে অক্সিডেশন অফ ফুড টু লিবারেট এনার্জি। আচ্ছা, রেসপিরেশন কি জন্য হয়? সেকেন্ড পয়েন্ট দেখো, রেসপিরেশন ইজ ফর এনার্জি লিবারেশন। রেসপিরেশন ইজ ফর এনার্জি লিবারেশন। রেসপিরেশন ইজ ফর এনার্জি লিবারেশন। ক্লিয়ার? এবার এই যে রেসপিরেশনস এর কটা স্টেপ দেখো। ফার্স্ট স্টেপ, breathing or pulmonary ventilations, by which atmospheric air is drawn and CO2 rich alveolar air is released out. ফার্স্ট স্টেপ দেখো, ফার্স্ট স্টেপ বোঝা গেছে। সেকেন্ড স্টেপ, ডিফিউশন অফ গ্যাসেস O2 and CO2 across alveolar membrane. থার্ড স্টেপ, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বাই ব্লাড। ফোর্থ স্টেপ, ডিফিউশন অফ O2 and CO2 between blood and tissue. Okay. Fifth step, utilizations of O2 by the cell for catabolic reactions and result release of CO2. দেখ তো, ঠিক এই কটা স্টেপই আমি বলেছি কিনা? আমি বলেছি তোদেরকে। দেখ, দেখ আমি তোদের ফার্স্ট স্টেপ কি বলেছি? ব্রিদিং। ফার্স্ট স্টেপে কি হচ্ছে? অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হচ্ছে কোথায় কোথায়? অ্যাটমসফিয়ার আর রেসপিরেটরি অর্গানের মধ্যে। সেকেন্ড স্টেপে এই যে আমাদের গ্যাসগুলো গ্যাসিয়াস এক্সচেঞ্জ মানে ডিফিউশন হচ্ছে, ডিফিউশন অফ গ্যাসেস হচ্ছে কার কার? অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। এই দুটো গ্যাসের ডিফিউশন হচ্ছে কোথা থেকে? আমাদের হিউম্যানের ক্ষেত্রে লাংস অ্যালভিওলাই থেকে। এরা সেকেন্ড কেস। ডিফিউশন হয়ে এরা কোথায় যাচ্ছে? ব্লাডে। এবার শোন, ব্লাডে না এই গ্যাসগুলোকে ট্রান্সপোর্ট করতে হবে। ব্লাড থেকে টিস্যুতে ট্রান্সপোর্ট করার জন্য অনেকগুলো ফ্যাক্টর ওখানে কাজ করে, দেখাবো। থার্ড স্টেপ হচ্ছে এইটা। ফোর্থ স্টেপ কোনটা? ফোর্থ স্টেপ আবার কি? দেখ, ফোর্থ স্টেপ ব্লাড থেকে তোর টিস্যুতে ডিফিউজ হয়ে যাচ্ছে গ্যাস। ঠিক আছে, ব্লাড থেকে টিস্যুতে ডিফিউজ হয়ে যাচ্ছে গ্যাস। এই দেখ, এটা ফোর্থ স্টেপ। অ্যান্ড ফিফথ স্টেপ হচ্ছে এই যে অক্সিডেশন অফ ফুড, দিস ইজ দ্য ফিফথ স্টেপ। এই হচ্ছে তোর ওভারঅল রেসপিরেশন প্রসিড, রেসপিরেশন এটা প্রসিড করতে হলে এই হচ্ছে তোর ওভারঅল সমস্ত পাঁচটা ফ্যাক্ট। তাহলে এই আমাদের পাঁচটা ফ্যাক্ট, বোঝা গেছে কিনা? তাহলে কোন কোন পাঁচটা ফ্যাক্ট তোকে কীভাবে দিতে পারে? যে সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ করো, তোকে বলবে এদেরকে সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ করো। প্রথমে কি কি হবে? প্রথমে ফার্স্ট কি হবে বল, বলতে থাক। এই পাঁচটা স্টেপকে তুই সিকোয়েন্সিয়ালি, এনসিআরটি লাইন একদম এগুলো, এনসিআরটি উঠিয়েই, ঠিক আছে? এই যে এই পাঁচটা স্টেপকে তুমি সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ করো। ফার্স্ট কি হবে? ফার্স্ট হচ্ছে তোর পালমোনারি ভেন্টিলেশন। নাও হোয়াট ইজ ভেন্টিলেশন? এই ভেন্টিলেশন হচ্ছে, দেখ ভেন্টিলেশন এটা হচ্ছে কি বলতো? অ্যাকচুয়ালি এয়ার, এই যে এয়ার লাংসের মধ্যে যাচ্ছে, এয়ার লাংসের মধ্যে যাচ্ছে, এটাকেই আমরা বলি ভেন্টিলেশন। ওকে, এয়ার লাংসের মধ্যে যাচ্ছে, এটাকে আমরা বলি ভেন্টিলেশন। ফার্স্ট স্টেপ কি? পালমোনারি ভেন্টিলেশন। হোয়াট ইজ পালমোনারি ভেন্টিলেশন? এয়ার লাংসের মধ্যে আসছে। এবার ওই এয়ারের মধ্যে কে আছে? ওই এয়ারের মধ্যে থাকতে পারে অক্সিজেন, অথবা তুই কি করছিস? তোর লাংস থেকে কার্বন ডাই অক্সাইডকে বাইরে বার করছিস। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। তাহলে কি? এই হলো আমাদের ফার্স্ট স্টেপ, এইটাকে আমরা বলি ব্রিদিং। ঠিক আছে, দিস ইজ ব্রিদিং অর পালমোনারি ভেন্টিলেশন। সেকেন্ড স্টেপ হচ্ছে ডিফিউশন অফ গ্যাসেস O2 and CO2 অ্যাক্রস দ্য অ্যালভিওলার মেমব্রেন। ওই যে বললাম, লাংসের অ্যালভিওলাই থেকে ব্লাডে ট্রান্সপোর্ট করতে আমাদের কি করতে হচ্ছে? গ্যাস ডিফিউজ করতে যে স্টেপটা হচ্ছে সেটা সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি? ট্রান্সপোর্ট অফ দ্য গ্যাসেস বাই ব্লাড। ফোর্থ স্টেপ, দিস ইজ দ্য ডিফিউশন অফ O2 and CO2 বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু। ব্লাড আর টিস্যুর মধ্যে যে গ্যাসের ডিফিউশন হচ্ছে সেটা ফোর্থ স্টেপ। অ্যান্ড ফিফথ স্টেপ, ইউটিলাইজেশনস অফ O2 বাই দ্য সেল ফর ক্যাটাবলিক রিয়াকশনস। আচ্ছা, ক্যাটাবলিক রিয়াকশনস জিনিসটা কি? ক্যাটাবলিক রিয়াকশনস মানে ব্রেকডাউন রিয়াকশনস। আচ্ছা, জেনারেলি সেলুলার রিয়াকশনস দুটো টাইপ হতে পারে। একটা হচ্ছে সেলুলার রিয়াকশনস, একটা হচ্ছে
অ্যানাবলিক রিয়াকশন, আর এটা হচ্ছে ক্যাটাবলিক রিয়াকশন। ক্যাটাবলিক রিয়াকশনস মিন্স ব্রেক ডাউন, breakdown reactions. Catabolic reactions মানে breakdown reactions, আর anabolic reactions means forming reaction. তুই কোনো কিছু ফর্ম করছিস, কোনো কিছু ফর্ম করছিস, সেটা হবে anabolic reactions. যেমন ধর অ্যানাবলিক রিঅ্যাকশনস আর ক্যাটাবলিক, ধর তুই প্রোটিন সিনথেসিস হচ্ছে তোর বডির মধ্যে, ঠিক আছে, প্রোটিন সিনথেসিস, তাহলে প্রোটিন সিনথেসিসকে আমরা কি বলবো, প্রোটিন ফর্ম হচ্ছে, তাহলে দিস ইজ ইয়োর, যেমন প্রোটিন সিনথেসিস, ইট ইজ এ অ্যানাবলিক প্রসেস। কেন, প্রোটিন আমার বডির মধ্যে সিনথেসিস হচ্ছে, আমি কি বলবো, অ্যানাবলিক রিঅ্যাকশনস। আচ্ছা, ক্যাটাবলিক রিঅ্যাকশনস আর ব্রেকডাউন রিঅ্যাকশনস, এই ক্ষেত্রে কি করছি, যেমন এক্ষেত্রে আমি তোর সুগারকে ভেঙে আমি গ্লুকোজ করছি, বা প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিড করছি, ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল করছি। এই জিনিসটাকে আমি কি বলবো, ক্যাটাবলিক রিঅ্যাকশনস মানে ব্রেকডাউন রিঅ্যাকশনস। এখন শোন, আমি ফুডের অক্সিডেশন করছি, সেলের মধ্যে যে ফুড আছে, সেলের মধ্যে যে ফুড পার্টিকেলস আছে, এদের অক্সিডেশন করার জন্য আমার অক্সিজেন দরকার, ক্লিয়ার। তাহলে এই ক্যাটাবলিক রিঅ্যাকশন যেটা সেলের মধ্যে আমি করছি, এবং যার ফলে এই ক্যাটাবলিক রিঅ্যাকশনের জন্য আমি হিউজ অ্যামাউন্ট অফ অক্সিজেন্স পাবো, সেই রিঅ্যাকশনটাকে ফুলফিল করানোর জন্য, সেই রিঅ্যাকশনটাকে স্যাটিসফ্যাক্টরি করানোর জন্য আমার অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে কি অক্সিজেন, এবং সেই অক্সিজেনটা আমাকে কে সাপ্লাই করছে, অ্যাটমসফেরিক এয়ার। কার মাধ্যমে সাপ্লাই করছে, রেসপিরেটরি অর্গ্যানের মাধ্যমে। প্রথমে অ্যাটমসফেরিক এয়ার, সেখান থেকে রেসপিরেটরি অর্গ্যান, তারপরে রেসপিরেটরি অর্গ্যান থেকে ব্লাড, হুইচ ইজ এ ট্রান্সপোর্ট মিডিয়াম, দেন ব্লাড থেকে টিস্যু। ওকে, আমার দরকার টিস্যুতে অক্সিজেন পৌঁছানো, এবং টিস্যুতে অক্সিজেন পৌঁছে গেছে। এই 5টা ফিচার্স তোকে বলবে পরপর কোনটার পর কি হয়, লিখতে পারবি, মানে সাজাতে পারবি, বল পারবি কি না বল, কমেন্ট করে জানা আমাকে, কমেন্টে বল, কমেন্টে বলো, বা মুখেও বলতে পারো। ওকে, ভেরি গুড। নেক্সট নেক্সট আসছি আমাদের নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে রেসপিরেটরি অর্গ্যানস। ঠিক আছে, তাহলে দেখ এগুলো তো বুঝতেই না, রেসপিরেটরি অর্গ্যানস। নেক্সট যেটা রেসপিরেটরি অর্গ্যানস, মন দিয়ে শোন। এই যে রেসপিরেটরি অর্গ্যানস দেখছিস, এটা বিভিন্ন জনের বিভিন্ন রকম রেসপিরেটরি অর্গ্যানস হয়। যেমন ধর, আমি তোকে আগে একটু পড়িয়ে দিই। চল নিচে যাই, আমরা একদম কিছু ডিসকাশন করে নিই, তারপরে আমরা স্লাইড দেখব। হ্যাঁ, নেক্সট দেখ। আচ্ছা, নেক্সট দেখ, তাহলে দেখ রেসপিরেশনস কী কী স্টেপস ইনভলভ করলো, আমাকে কি লিখতে হবে, একবার লিখে দিই, যদি তোরা বলিস লিখতে, না লেখার দরকার হবে বলে মনে হয় না। চল, তাহলে সেলুলার রেসপিরেশনস কি তোরা বুঝলি। সেলুলার রেসপিরেশনস হচ্ছে আমাদের সেলের মধ্যে অক্সিজেন নিয়ে ফুড অক্সিডেশন করছি যেটা। এবার আমরা আসছি রেসপিরেটরি অর্গ্যানের ক্ষেত্রে, ঠিক আছে। সো রেসপিরেটরি অর্গ্যান যদি বলি, চল ডিসকাশন করে নিই আগে। রেসপিরেটরি অর্গ্যান ডিসকাশন করে নিই আগে। হ্যাঁ, দেখ, সো রেসপিরেটরি অর্গ্যান, দেখ কোন অর্গ্যানের থ্রুতে মানুষ মানে মানুষ কেন, যে কোনো অ্যানিম্যাল রেসপিরেশন নিচ্ছে। আচ্ছা, মনে কর আমি তোকে ফার্স্ট একটা ইনসেক্টের কথা বলছি, আমি তোকে ইনসেক্টের কথা বলছি, ঠিক আছে। ওকে, মনে কর এটা কোনো একটা ইনসেক্ট, ঠিক আছে। এর ক্ষেত্রে যেমন আরশোলার কথা যদি আমি তোকে বলি, এর বডিতে না কিছু এরকম পোরাস হোল তুই দেখতে পাবি, এদের বডিতে তুই কিছু পোরাস হোল দেখতে পাবি। এই হোলগুলোকে আমরা বলি স্পাইরাকেলস। এই যে পোরাস হোলগুলোকে, এগুলোকে আমরা বলি স্পাইরাকেল। ওকে, এবার দেখ এদের মধ্যে এই যে এদের মধ্যে না ট্র্যাকিয়াল টিউব যায়, যে ট্র্যাকিয়াল টিউবের থ্রুতে এরা গ্যাস এক্সচেঞ্জ করে থাকে, ঠিক আছে। ট্র্যাকিয়াল টিউব হয়েছে। আচ্ছা, শোন মন দিয়ে শোন, এই ট্র্যাকিয়াল টিউবগুলো পরে
ভেঙে গিয়ে খুব ফাইন ফাইন সরু সরু হয়ে গিয়ে এই যে বডি টিস্যু আছে, বডি টিস্যুর আশেপাশে আশেপাশে চলে আসে। তাহলে এখানে ডিরেক্ট ট্র্যাকিয়াল টিউব একদম বডি টিস্যুর মধ্যে ঢুকে যায়, বুঝেছিস? কাদের ক্ষেত্রে বলছি? আরশোলা মানে ইনসেক্টটা, এদের জন্য। মন্দিস, এই যে দেখছিস আরশোলা, এটাকে আমি বললাম ট্র্যাকিয়াল টিউব। এই যে দেখছিস আরশোলা বা যে কোনো ইনসেক্টটা, এদের ক্ষেত্রে কি হচ্ছে শোন, এদের ক্ষেত্রে ব্লাড বা কোনো সার্কুলেটরি ফ্লুইড, যেটা আমরা বলি কোনো সার্কুলেটরি ফ্লুইড, এদের ক্ষেত্রে কিন্তু রেসপিরেশনে পার্টিসিপেট করছে না। মন দিয়ে শোন, আরশোলা মানে অ্যাকচুয়ালি ইনসেক্টটা, এরা কিভাবে রেসপিরেশন করে শোন। এই যে দেখছিস, এই যে ট্রাকিয়াল টিউব দেখছিস, এর মধ্যে দিয়ে O2, এই যে স্পাইরাকেল দেখছিস, স্পাইরাকেলের মধ্যে দিয়ে O2 ডিরেক্টলি এন্টার করে কোথায়? ট্রাকিয়াতে। মন দিয়ে শোন, স্পাইরাকেল এটা তো বডি সারফেস, এটা বডি সারফেসে কি আছে? এরকম স্পাইরাকেল আছে। এই স্পাইরাকেলগুলোর মধ্য দিয়ে, এই স্পাইরাকেলগুলোর মধ্য দিয়ে অক্সিজেন ডিরেক্টলি এন্টার করছে কোথায়? আরশোলার ট্র্যাকিয়াতে। এবার এই যে ট্র্যাকিয়াতে যখন অক্সিজেন এসে গেল, এই যে দেখছি ট্র্যাকিয়াটা, এই ট্র্যাকিয়া আরশোলার ট্র্যাকিয়া ও ফাইন 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 হয়ে ভেঙে 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 ট্র্যাকিওলস বানাচ্ছে। যেই ট্র্যাকিওলসগুলো ডিরেক্টলি দেখ টিস্যুর মধ্যে চলে গেছে। এই ট্র্যাকিওলসগুলো ডিরেক্টলি টিস্যুর মধ্যে চলে গেছে। মানুষের ক্ষেত্রে কি হচ্ছিল? প্রথমে রেসপিরেটরি একটা অর্গান, ঠিক আছে, তারপরে ব্লাড, ব্লাড থেকে টিস্যু। এদের ক্ষেত্রে কিন্তু কোনো সার্কুলেটরি ফ্লুইড লাগছে না। এদের ক্ষেত্রে দেখ ডিরেক্ট অক্সিজেন সাপ্লাই হচ্ছে কোথায়? একদম টিস্যুতে। কার থ্রুতে? ট্র্যাকিয়ার থ্রুতে। স্পাইরাকেল দিয়ে অক্সিজেন ভেতরে ঢুকছে, ভেতরে ঢুকে এই যে স্পাইরাকেল থেকে অক্সিজেন ভেতরে ঢুকে কোথায় আসছে? ট্র্যাকিয়াতে। ট্র্যাকিয়া তারপরে ফাইন 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 হয়ে ভেঙে ভেঙে গিয়ে একদম সোজা টিস্যুতে এন্টার করে গেছে। সিমিলারলি টিস্যুতে যে টক্সিক মানে টক্সিক কম্পাউন্ড তুই পাচ্ছিস, যেমন CO2, কার্বন ডাইঅক্সাইড, দিস ইজ এ হার্মফুল গ্যাস হুইচ ইজ জেনারেটেড ইনসাইড দিস টিস্যু। এরা আবার কি করছে? এই টিস্যু থেকে ট্রাকিয়া, 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 ট্রাকিয়ার থ্রুতে আবার স্পাইরাকেল, স্পাইরাকেল থেকে বেরিয়ে যাচ্ছে অ্যাটমসফিয়ারে ডিরেক্টলি। তাহলে এটা কাদের জন্য বলছি? এটা ইনসেক্ট, ইনসেক্ট, ইনসেক্টদের ক্ষেত্রে, ইনসেক্টদের ক্ষেত্রে সার্কুলেটরি ফ্লুইড রেসপিরেশনে কোনো পার্ট নেয় না। ইনসেক্টদের ক্ষেত্রে, তাহলে ফর ইনসেক্ট যেমন ককরোচ, এদের ক্ষেত্রে সার্কুলেটরি ফ্লুইড has no part, it has no part in respiration, in respiration। এবার কোশ্চেন হবে কেন? কোশ্চেন হবে হোয়াই, বিকজ এদের ক্ষেত্রে ট্র্যাকিয়া কমা ট্র্যাকিওল, ট্র্যাকিওল ডিরেক্টলি, direct RECT, directly connected, connected with body টিস্যু। এদের ক্ষেত্রে ট্রাকিয়া আর ট্রাকিওল ডিরেক্টলি কানেক্টেড উইথ বডি টিস্যু। অক্সিজেন একদম ডিরেক্টলি টিস্যুর মধ্যে যেয়ে পৌঁছে যাবে। এই যদি তোর ট্রাকিয়া হয়, ট্রাকিয়া আরও ফাইন ফাইন ভেঙে ট্রাকিওল বানাচ্ছে, ট্রাকিওলগুলো একদম সোজা টিস্যুর মধ্যে ঢুকে গেছে। এই হচ্ছে টিস্যু। কোনো সার্কুলেটরি ফ্লুইডের প্রয়োজন হচ্ছে না। কাদের জন্য? ইনসেক্ট, এদের জন্য। কিভাবে? স্পাইরাকেল, স্পাইরাকেল থেকে প্রথমে এয়ার যাবে, সরি অ্যাটমসফিয়ার থেকে এয়ার স্পাইরাকেলের থ্রুতে, স্পাইরাকেল কি? বডিতে ফুটো, আর কিছুই না। স্পাইরাকেলের থ্রুতে কোথায় যাবে? ট্র্যাকিয়াতে। ট্র্যাকিয়া থেকে এয়ার সোজা কোথায় চলে যাবে? ট্র্যাকিওলে। ট্র্যাকিওল মানে ছোট ট্র্যাকিয়া। ট্র্যাকিওল থেকে এয়ার সোজা কোথায় চলে যাবে? টিস্যুতে। এরপর টিস্যুতে যে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হলো আফটার 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 রেসপিরেশন, সেলুলার রেসপিরেশনস, ফুড অক্সিডেশন, টিস্যুতে যে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে, সেই কার্বন ডাই অক্সাইড আবার রিভার্স ব্যাক করবে কোন এতে? ট্র্যাকিওল, দেন ট্র্যাকিয়া, দেন স্পাইরাকেল। ক্লিয়ার অর নট? তাহলে এদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে সার্কুলেটরি ফ্লুইড এর কোনো রোল নেই। এদের ক্ষেত্রে সার্কুলেটরি ফ্লুইড, যেমন হিউম্যানের ক্ষেত্রে কি? ব্লাড। আরশোলার ক্ষেত্রে বা ইনসেক্টা, এদের ক্ষেত্রে হয় হিমোলিম্ফ, ঠিক আছে। এদের ক্ষেত্রে সার্কুলেটরি ফ্লুইডের কোনো রোল নেই ইন রেসপিরেশন, হ্যাজ নো রোল ইন রেসপিরেশনস। ট্র্যাকিয়া কেন? এবার প্রশ্ন হবে কেন রোল নেই? না ট্র্যাকিয়া অ্যান্ড ট্র্যাকিওল ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য বডি ফ্লুইড। ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? বল এটা ক্লিয়ার অর নট? অ্যাটলিস্ট মুখে বলে জানা রে, মুখে বল, মুখে 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 বল, মুখে বল, আমি বুঝতে পারছি না। হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার একদম? রে
ক্লিয়ার তো? পাক্কা? এবার শোন দেখ, হ্যাঁ স্যার। এবার মন দিয়ে শোন। এবার আসছি, কে কোন এনভায়রনমেন্টে আছে, মানে কার কি হ্যাবিট্যাট। তোরা নিশ্চয়ই ইকোলজি পড়েছিস, তাহলে হ্যাবিট্যাট কি জানিস? কার কি হ্যাবিট্যাট এর ওপর ডিপেন্ড করে যে তার ব্রিদিং প্রসেস কেমন হবে। তাহলে হ্যাবিট্যাট এর ওপর ডিপেন্ড করছে কে না, মেকানিজম অফ ব্রিদিং। কোন অ্যানিম্যালের ব্রিদিং কেমন হবে, কোন অ্যানিম্যালের ব্রিদিং কেমন হবে সেটা টোটালি ডিপেন্ড করছে কার ওপর, ওই অ্যানিম্যালটা কোন হ্যাবিটেটে আছে তার ওপর। শুধু তাই না, মেকানিজম অফ ব্রিদিং ইট ডিপেন্ডস অন, সো মেকানিজম অফ ব্রিদিং ইট ডিপেন্ডস অন দ্য হ্যাবিটেট, কোন হ্যাবিটেটে আমার অ্যানিম্যালটা আছে। সেকেন্ডলি, ইট অলসো ডিপেন্ডস অন লেভেলস অফ অর্গানাইজেশন। ওকে, নেক্সট দেখ, এবার মন দিয়ে শোন। এবার আমি আসছি একটা, তোদের আমি টোটালি ছক বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখ, এতে করে তোদের সুবিধা হবে। আগে আমি ডিসকাশন করে দিই, তারপরে শোন। যেমন যেমন মনে কর, আমি যদি আসি লোয়ার, আমি যদি আসি লোয়ার ইনভার্টিব্রেটসদের ক্ষেত্রে, ইনভার্টিব্রেটস, লোয়ার ইনভার্টিব্রেটস, তোরা নিশ্চয়ই জানিস ইনভার্টিব্রেটস কাদের বলে, যাদের কোনো ভার্টিব্রাল কলাম থাকে না। ভার্টিব্রাল কলাম থাকে না তাদেরকে কি বলে? ইনভার্টিব্রেটস। ওকে, সো লোয়ার ইনভার্টিব্রেটস এদের ক্ষেত্রে মন দিয়ে শোন। লোয়ার ইনভার্টিব্রেটস যেমন এক্সাম্পল যদি দিই, স্পঞ্জেস, সিলেন্টারেটা, সিলেন্টা, সিলেন্টারেটস, ফ্ল্যাটওয়ার্ম, এনসিআরটির এক্সাম্পল, ঠিক আছে? স্পঞ্জ, সিলেন্টারেটা মানে কারারে নিডারিয়া, নিডারিয়া, ঠিক আছে? মানে স্পঞ্জেস, সিলেন্টারেটা অ্যান্ড ফ্ল্যাটওয়ার্ম, এরা হচ্ছে লোয়ার ইনভার্টিব্রেটস। এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এদের ক্ষেত্রে গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেটা, সেটা হয় এন্টায়ার, টিআইআরই, বডি সারফেস দিয়ে, এন্টায়ার বডি সারফেস দিয়ে। এবং এদের ক্ষেত্রে গ্যাসিয়াস এক্সচেঞ্জের প্রসেসটা কেমন? গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইজ ডিফিউশন প্রসেস। ডিফিউশন প্রসেস কার থ্রুতে হচ্ছে? এন্টায়ার বডি সারফেস, অর ইউ ক্যান রাইট জিবিএস। জিবিএস মানে জেনারেল বডি সারফেস, জেনারেল বডি সারফেস। এবার দেখ, মন দিয়ে শোন, আমি একটা লোয়ার ইনভার্টিব্রেটসদের কথা বলছি। লোয়ার ইনভার্টিব্রেটস লাইক স্পঞ্জ, সিলেন্টারেটা অ্যান্ড ফ্ল্যাটন। এক্সাম্পল মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। স্পঞ্জ, লোয়ার ইনভার্টিব্রেটস, স্পঞ্জ, সিলেন্টারেটা মিনস নিডারিয়া অ্যান্ড ফ্ল্যাটন। তাহলে দেখ, এদের যদি আমি একটা স্কিম্যাটিক ড্র করি, শোন, ঠিক আছে? এই মনে কর একটা স্পঞ্জ, ঠিক আছে? স্কিম্যাটিক ড্র করছি আমি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, নেক্সট এই মনে করো একটা ফ্ল্যাটওয়ার্ম, ঠিক আছে? তাহলে দেখ, এর গ্যাসিয়াস এক্সচেঞ্জ কোথা দিয়ে হবে? আমাদের প্রশ্ন হচ্ছে এদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ কোথা দিয়ে হবে। স্পঞ্জের তো জানিস যে এদের গোটা গা ফুটো 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 থাকে, ঠিক আছে? আর একটা ধর হাইড্রা ড্র করলাম, ঠিক আছে? দেখ, এরা হচ্ছে লোয়ার ইনভার্টিব্রেটস। এই ধর ফ্ল্যাটওয়ার্ম, এই ধর একটা হাইড্রা, আর এই ধর একটা স্পঞ্জ। এদের ক্ষেত্রে এই যে পুরো এদের বডি দেখছিস না, এই যে থ্রু আউট এদের বডি, এখান দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে পারে, ঠিক আছে? এই থ্রু আউট বডি দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে পারে। কী হতে পারে? O2 ঢুকছে, CO2 বেরোচ্ছে। এরও এরও থ্রু আউট বডি, থ্রু আউট বডি, এরও থ্রু আউট বডি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে পারে। কী হবে? O2 ঢুকবে, CO2 বেরোবে, O2 ঢুকবে, CO2 বেরোবে। এদের যে এই বডি সারফেস, যেখানে যার থ্রুতে গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে, এই বডি সারফেস, একে আমরা নাম দিই জেনারেল বডি সারফেস। তাহলে কোন প্রসেসে এরা গ্যাসেস এক্সচেঞ্জ করে থাকে? কোন প্রসেসে না? সিম্পল ডিফিউশন। কোন প্রসেসে? সিম্পল ডিফিউশন। এই দেখো, এদের গ্যাসেস এক্সচেঞ্জ কোন প্রসেসে? সিম্পল ডিফিউশন প্রসেস। সিম্পল
ডিফিউশন প্রসেস কাদের জন্য? নিডারিয়া, স্পঞ্জেস, ফ্ল্যাটন, দ্যাট মিন্স লোয়ার ইনভার্টিব্রেটস। ইনভার্টিব্রেটস কারা? যাদের ভার্টিব্রাল কলাম নেই। ইনভার্টিব্রেটস মিন নো ভার্টিব্রাল, নো ভার্টিব্রাল কলাম, COLUMN, যাদের ভার্টিব্রাল কলাম থাকে না। ওকে, তাহলে দেখ লোয়ার ইনভার্টিব্রেটস এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে এক্সাম্পল এক্সাম্পল কি আছে? স্পঞ্জ আছে, এক্সাম্পল কি আছে? সিলেন্টারেটস মানে নিডারিয়া আছে, এক্সাম্পল কি আছে? ফ্ল্যাটওয়ার্ম আছে। এদের ক্ষেত্রে ডিরেক্ট গ্যাসিয়াস এক্সচেঞ্জ কোথায় হয়? কোন প্রসেসে হয়? ফার্স্ট আনসার ডিফিউশন প্রসেসে। কোথায় হয়? থ্রু এন্টায়ার বডি সারফেস, থ্রু এন্টায়ার বডি সারফেস, অথবা ইউ ক্যান রাইট জেনারেল বডি সারফেস অর GBS, জেনারেল বডি সারফেস। মনে থাকবে? ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? আরে কমেন্ট না করলে আমি বুঝবো কি করে? অনলাইন ক্লাসে এরকম আড্ডা মারলে হবে? ওকে, অ্যাটলিস্ট মুখেও তো বলতে পারিস একটু। ওকে, নেক্সট হয়েছে। এবার আসছি নেক্সট পয়েন্ট। এরপর আরও আমরা ইনভার্টিব্রেটসের কথা বলবো, কিন্তু প্রথমে আমরা কথা বলছি অ্যানিলিডা মানে আর্থ ওয়ার্ম। আর্থ ওয়ার্মের ক্ষেত্রে কি হচ্ছে? আর্থ ওয়ার্ম এর আছে ময়েস্ট কিউটিক্যাল। ময়েস্ট কিউটিক্যাল, দেখ আর্থ ওয়ার্ম নিজে কি থাকে? ভিজে থাকে, ঠিক আছে? এর যে বডি সারফেস, দিস ইজ ময়েস্ট কিউটিক্যাল। ওকে, আর্থ ওয়ার্ম ইজ, ইট হ্যাজ ময়েস্ট কিউটিক্যাল। আচ্ছা, অমৃত ক্লাস করছিস না? অমৃত হ্যাঁ স্যার। আছিস? কে কে ক্লাস করে? অমৃত, হ্যাঁ। অনির্বাণ, অন্বেষা, রিয়া, স্বাগতা, সৌমিতা, শুভঙ্কর। অনির্বাণ কই? শুভঙ্কর করে? ও সৌমদীপ দাও তো সব হয়ে গেছে, ও তো দরকার নেই। ভেরি গুড, চল নেক্সট দেখি। কই রে, এটা কাটে কোথায়? হ্যাঁ, দেখ আর্থওয়ার্ম, আর্থওয়ার্ম কিসের থ্রুতে রেসপিরেশন নাই বললাম? আর্থওয়ার্ম এর গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় ময়েস্ট কিউটিক্যালের থ্রুতে। এই আর্থওয়ার্মের যে ময়েস্ট কিউটিক্যাল, ময়েস্ট কিউটিক্যাল এটা হচ্ছে ভাস্কুলার, মানে আর্থওয়ার্মের কিউটিক্যালে ব্লাড সাপ্লাই থাকে। আর্থওয়ার্মের কিউটিক্যালে ব্লাড সাপ্লাই থাকে। ওকে, অ্যান্ড এই কিউটিক্যালটা হচ্ছে ময়েস্ট অ্যান্ড থিন, থিন, ময়েস্ট অ্যান্ড ভাস্কুলার কিউটিক্যাল। ওকে, তাহলে আমি এক লাইনে যদি লিখি, আর্থওয়ার্ম ময়েস্ট, থিন, ভাস্কুলার, কিউটিক্যাল। ওকে, ময়েস্ট, থিন, ভাস্কুলার, কিউটিক্যাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর্থওয়ার্ম এই ময়েস্ট থিন ভাস্কুলার কিউটিক্যাল এর থ্রুতে কি করে? গ্যাসিয়াস, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এবার প্রশ্ন হবে কোন প্রসেসে? কোন প্রসেসে? না আমার আনসার ওই থাকবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ থ্রু সিম্পল, থ্রু সিম্পল ডিফিউশন, থ্রু সিম্পল ডিফিউশন। কি করবে? এটাই করবে, অক্সিজেন নেবে আর টক্সিক CO2 বাইরে দেবে। হয়েছে? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? নেক্সট পয়েন্ট। তাহলে আর্থওয়ার্ম, আর্থওয়ার্ম কার থ্রুতে করে? ময়েস্ট থিন ভাস্কুলার কিউটিক্যাল। ওকে, কোন প্রসেসে? সিম্পল ডিফিউশন। ওকে, সিম্পল ডিফিউশন। কোশ্চেন। ওকে, নেক্সট পয়েন্ট, ইনসেক্টস। ইনসেক্টস একটু আগে আমি বলেছি ইনসেক্টসের ব্যাপারটা। ইনসেক্টস এদের ক্ষেত্রে থ্রু আউট বডি এদের ক্ষেত্রে কী থাকে বলতো? নেটওয়ার্ক অফ টিউব। এদের নেটওয়ার্ক অফ টিউব থাকে, যেটাকে আমরা বলি ট্র্যাকিয়াল টিউব, যেটাকে আমরা বলি ট্র্যাকিয়াল টিউব। ওকে, এর ক্ষেত্রে কি হচ্ছে দেখ, ইনসেক্টের ক্ষেত্রে ইনসেক্টা, ইনসেক্টা অ্যাকচুয়ালি ফ্যামিলিটার নাম হচ্ছে ইনসেক্টা। ইনসেক্টা এদের ক্ষেত্রে ব্লাড অর ইউ ক্যান রাইট ব্লাড অর ইউ ক্যান রাইট সার্কুলেটরি ব্লাড অর সার্কুলেটরি fluid, blood or circulatory fluid to not helping, is not helping in transport, in transport of gases. ইনসেক্টা এদের ক্ষেত্রে ব্লাড, এদের ক্ষেত্রে ব্লাড অর সার্কুলেটরি ফ্লুইড ইজ নট
হেল্পিং ইন ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। প্রশ্ন হবে কেন ইনসেক্টাদের ক্ষেত্রে এদের কোনো রোল ট্রান্সপোর্ট ইন গ্যাসেস নেই কেন? না, আমার আনসার যাবে এই ছবি, আমার আনসার যাবে এই ছবি। কি ইনসেক্টাদের ক্ষেত্রে বডির বাইরে যে একদম আউটার আউটার বডি সারফেসে যে পোরগুলো থাকে এদের আমরা বলি স্পাইরাকেল, এই পোরগুলোকে আমরা বলি স্পাইরাকেল। অক্সিজেন গ্যাস ডিরেক্টলি স্পাইরাকেলের থ্রুতে এন্টার করতে পারে, কার্বন ডাই অক্সাইড গ্যাস ডিরেক্টলি স্পাইরাকেলের থ্রুতে অ্যাটমসফিয়ারে এক্সিট করতে পারে। স্পাইরাকেল থেকে বডিতে ডিরেক্ট ট্র্যাকিয়াল টিউবে, বডির ডিরেক্ট ট্র্যাকিয়া অর ট্র্যাকিয়াল টিউবে এই অক্সিজেন এন্টার করলো, তারপরে সেই অক্সিজেন ডিরেক্টলি চলে যাবে ছোট ছোট ফাইন ট্র্যাকিওলে, তারপর সেখান থেকে ডিরেক্টলি চলে যাবে কোথায়? টিস্যুতে, এবং টিস্যুতে সে অক্সিজেন সাপ্লাই ডিরেক্ট দিয়ে দেবে। ঠিক আছে, আমার মোরাল অফ দ্য স্টোরি কি? আমাকে নিয়ে আসতে হবে কোথায়? আমাকে নিয়ে আসতে হবে টিস্যু, এর মধ্যে অক্সিজেন, আর করতে হবে টিস্যু থেকে যে টক্সিক কার্বন ডাইঅক্সাইড তাকে বাইরে বার। ট্রাকিয়ায় সে কাজটা করে দিচ্ছে, ব্লাডের কোনো প্রয়োজন হচ্ছে না। কেন? এখানে টিস্যুর সাথে ট্রাকিয়া আর ট্রাকিওলের ডিরেক্ট কন্ট্যাক্ট আছে। নেক্সট নেক্সট পয়েন্ট আমি যদি লিখি, নেক্সট পয়েন্ট দেখ, স্পেশাল ভাস্কুলারাইজড স্পেশাল ভাস্কুলারাইজড স্ট্রাকচার কল্ড গিলস। গিলস গিলস কাদের জন্য? যারা জলে থাকে জেনারেলি। গিলস, স্পেশাল ভাস্কুলারাইজ স্ট্রাকচার কল্ড গিলস ইজ প্রেজেন্ট কাদের জন্য? না, যারা অ্যাকোয়াটিক আর্থ্রোপোডস, মোলাস্ক মোলাস্ক ওকে। তাহলে স্পেশাল ভাস্কুলারাইজড স্পেশাল ভাস্কুলারাইজড স্ট্রাকচার হুইচ ইজ কল্ড গিলস কাদের জন্য? অ্যাকোয়াটিক আর্থ্রোপোডা অ্যান্ড মোলাস্কা। এদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ কে করে? এদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ কাদের থ্রুতে হয়? এদের ক্ষেত্রে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় গিলসের থ্রুতে। এদের ক্ষেত্রে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় গিলসের থ্রুতে। নেক্সট দেখ, নেক্সট এবার হচ্ছে যারা স্থলে থাকে, মানে যারা ল্যান্ডে থাকে তাদের ক্ষেত্রে কি দেখ না, ভাস্কুলারাইজড ভাস্কুলারাইজড মানে কি ব্লাড ভেসেলস অনেক আছে, ব্যাগস, ভাস্কুলারাইজড ব্যাগস হুইচ ইজ কল্ড লাংস, হুইচ ইজ কল্ড লাংস। ঠিক আছে, এটা কাদের জন্য? এটা যারা টেরেস্ট্রিয়াল, টেরেস্ট্রিয়াল মানে যারা ল্যান্ডে থাকে, যারা ল্যান্ডে থাকে, যারা ল্যান্ডে থাকে, টেরেস্ট্রিয়াল। ওকে, ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এবার শোন, এই যে লাংস দেখছিস না, লাংস কাদের কাদের থাকে? শোন, লাংস থাকে র্যাম, এদের র্যাম, RAM। ওকে, হোয়াট ডু মিন বাই র্যাম? লাংস থাকে রেপটিলিয়া, রেপটিলিয়া লাংস থাকে রেপটিলিয়া, অ্যাভিস মানে অ্যাভিস, অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া অ্যান্ড ম্যামেলিয়া। লাংস কাদের থাকে? দেখ, এরা সবাই জেনারেলি টেরিস্ট্রিয়াল মানে ল্যান্ডে বাস করে, এরা সবাই স্থল মানে ল্যান্ডে বাস করে। তো ল্যান্ডে যদি এরা বাস করে, এদের সবার মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ মানে রেসপিরেটরি অর্গ্যান, এদের সবার জন্য কি হবে? লাংস। এবার লাংস কার কার মধ্যে আছে? র্যামের মধ্যে। হোয়াট ডু মিন বাই র্যাম? রেপটিলিয়া, অ্যামফিবিয়া, অ্যাভিস অ্যান্ড ম্যামেলিয়া। এবার শোন, কিছু কিছু অ্যামফিবিয়া আছে যারা দুটোই দেখায়, একটা হচ্ছে গিল আর একটা হচ্ছে লাংস। এবার এই যে অ্যামফিবিয়াগুলো যারা গিল অ্যান্ড লাংস দুটোই দেখায়, অ্যামফিবিয়া মানে কি? অ্যামফিবিয়া মানে এর দুটোতেই লাইফ সাইকেল চলে, একটা হচ্ছে ওয়াটার আর একটা ল্যান্ড। যখন ও ল্যান্ডে থাকে ওরা লাংস দিয়ে রেসপিরেশন নেয়, রেসপিরেটরি অর্গান তখন ওদের প্রিডমিনেন্ট রেসপিরেটরি অর্গান লাংস, যখন ওয়াটারে থাকে তখন ওদের প্রিডমিনেন্ট রেসপিরেটরি অর্গান ইজ গিলস। ওকে, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? হ্যাঁ স্যার। पक्का? पक्का? ओके 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 ओके
নেক্সট পয়েন্ট, Yes, sir. আমি একটা একটা করে পয়েন্ট ওয়াইজ লিখছি, ঠিক আছে? নেক্সট পয়েন্ট, সো এরা সবাই হচ্ছে ভার্টিব্রেট, এদের ভার্টিব্রাল কলাম আছে, ঠিক আছে? ভার্টিব্রেটস, এরা হচ্ছে ভার্টিব্রেটস কেন না, ভিসি প্রেজেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই ভিসি? ভাইস চ্যান্সেলর, হ্যাঁ না, ভার্টিব্রাল কালাম, ওকে। সো ভার্টিব্রেটস, এদের মধ্যে আছে ফিসেস। ফিসেস কোথায়? অ্যাকোয়াটিক। ফিসেস অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক মানে ও গিল, অ্যাকোয়াটিক মানে ওর রেসপিরেটরি অর্গান কি? গিল। আচ্ছা, নেক্সট ফিস, র্যাম, তারপরে আর এ এ এম, র্যাম ফর, আর ফর রেপটিলিয়া। রেপটিলিয়া, এদের এ কি? লাংস। কেন? রেপটিলিয়া কি? ল্যান্ডে থাকে বা টেরিস্ট্রিয়াল, তাহলে এর কি হবে? লাংস, ওকে। নেক্সট ইজ অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া, শোন, অ্যাম্ফিবিয়া, এদের ক্ষেত্রে কি জেনারেলি এরা ল্যান্ডেও থাকে, আবার ল্যান্ডেও থাকে, আবার কোথায় থাকে বল? ওয়াটার, দুটো জায়গাতেই থাকে। যদি ল্যান্ডে থাকে তখন এদের অবভিয়াসলি লাংস, ঠিক আছে? আচ্ছা, অ্যাভিস। অ্যাভিস মানে বার্ড, সবসময় ল্যান্ডেই থাকে, তাহলে বার্ড নো ডাউট লাংস। অ্যান্ড ম্যামেলিয়া, ম্যামেলিয়া, ম্যামেলিয়ার কি বল? লাংস নো ডাউট, ঠিক আছে। এবার আমি অ্যাম্ফিবিয়ার সম্পর্কে একটা কথা বলছি, শোন। অ্যাম্ফিবিয়া, যেমন আমি তোকে এক্সাম্পল দিই, যদি ফ্রগ, ফ্রগের ক্ষেত্রে অনেকগুলো রেসপিরেশন তুই দেখতে পাবি। ফ্রগের ক্ষেত্রে অনেকগুলো রেসপিরেশন তুই দেখতে পাবি। যেমন ফ্রগ তোর লাংস দিয়ে তো রেসপিরেশন শো করেই করে, মানছি। আবার ফ্রগ এর ময়েস্ট বডি সারফেস, এর ময়েস্ট বডি সারফেস এটা দিয়েও রেসপিরেশন শো করে, এর ময়েস্ট বডি সারফেস এটা দিয়েও রেসপিরেশন শো করে। আবার লাংসও আছে, ময়েস্ট বডি সারফেস আছে। ফ্রগ আরও একটা রেসপিরেশন শো করে, সেটাকে আমরা বলি বাক্কাল রেসপিরেশন, মুখ দিয়ে। মুখ দিয়ে কি বলি? ফ্রগ আরও একটা রেসপিরেশন শো করে, সেটা হচ্ছে বাক্কাল রেসপিরেশন। বাক্কাল রেসপিরেশন মানে মুখ দিয়ে, বাক্কাল ক্যাভিটি দিয়ে, ঠিক আছে? তাহলে ফ্রগের জন্য কতগুলো রেসপিরেশন আমি শো বলছি না, ফ্রগ লাংস দিয়ে রেসপিরেশন শো করতে পারে, ময়েস্ট বডি সারফেস দিয়ে করতে পারে, আবার বাক্কাল রেসপিরেশনও শো করতে পারে। এইটা এটা হলো কার ব্যাপারে? ফ্রগের ব্যাপারে। ক্লিয়ার আর নট? ইট ইজ ক্লিয়ার? ইট ইজ ক্লিয়ার? Yes, sir. পাক্কা? সবাই কমেন্ট করো, বা এমনি কমেন্ট কর, বা মুখে বলে দে, সব থেকে বেটার হয় মুখে বলে দে। ওকে, ভেরি গুড, ভেরি 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 গুড। নেক্সট, এবার শোন, এবার আমি একটা কি পয়েন্ট দিচ্ছি, শোন। আগে একটা টেবিল বক্সের মতো বানিয়ে নিই, বক্সের মধ্যে লিখবো এটা, হয়েছে? বক্স তো হয়ে গেছে, হ্যাঁ, পাক্কা। নেক্সট, দেখ, আমি যেটা লিখতে চাইছি সেটা হচ্ছে, যদি রেসপিরেশন, যদি রেসপিরেশন গিলসের থ্রু হয়, কার থ্রু? গিলস, রেসপিরেশন ভায়া গিলস, তখন রেসপিরেশন যদি গিলসের থ্রু হয়, তখন আমরা একে বলবো ব্র্যাঙ্কিয়াল, ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন। যদি রেসপিরেশন কার থ্রু হয়? গিলসের থ্রু হয়, তো বলবো ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন। যদি রেসপিরেশন বাই স্কিন হয়, স্কিন, অর ইউ ক্যান রাইট বডি সারফেস, বডি সারফেস, তখন একে আমরা বলবো কিউটেনিয়াস রেসপিরেশন। একে আমরা বলবো কিউটেনিয়াস রেসপিরেশন। যদি রেসপিরেশন, যদি রেসপিরেশন লাংসের থ্রু হয়, যদি রেসপিরেশন লাংসের থ্রু হয়, জেনারেলি লাংসের থ্রু কাদের হয়? যারা টেরিস্ট্রিয়াল হ্যাবিটে থাকে, মানে ল্যান্ডে থাকে। জেনারেলি রেসপিরেশন গিলসের থ্রু কাদের হয়? যারা অ্যাকোয়াটিক হ্যাবিটেটে থাকে, মানে যারা জলে থাকে। আর রেসপিরেশন বাই স্কিন কাদের হয়? অনেক এক্সাম্পল দেখেছি, নন ভার্টিব্রেটস যারা, ব্যাঙের হতে পারে, ঠিক আছে? এই জাতীয় রেসপিরেশনকে আমরা বলবো কিউটেনিয়াস রেসপিরেশনস। গিলসের থ্রুতে রেসপিরেশন হলে বলবো ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশনস। লাংসের থ্রুতে রেসপিরেশন হলে আমরা বলবো পালমোনারি, পালমোনারি রেসপিরেশন। পালমোন কথাটার অর্থ হচ্ছে, পালমোন, ল্যাটিন পালমোনের অর্থ হচ্ছে লাংস, ল্যাটিন পালমোনের অর্থ হচ্ছে লাংস। ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? সো পালমোনারি রেসপিরেশনস কাকে বলবো? যদি রেসপিরেটরি অর্গান হয় আমার লাংস। ক্লিয়ার? ক্লিয়ার? কিরে, একবার কমেন্ট করে জানিয়ে দে, ঠিক আছে? Yes, sir. আচ্ছা।
তাহলে আমরা দেখছি ভার্টিব্রেটসরা জেনারেলি কি থ্রুতে রেসপিরেশন করতে পারে না? যদি ফিশ হয়, ফিশেরও তো ভার্টিব্রাল কলাম আছে। ফিশ যদি হয় তাহলে ফিশের জন্য আমার রেসপিরেটরি অর্গান কি হয়ে যাবে? ফিশ যেহেতু জলে থাকে, গিল। কেন না? ফিশ অ্যাকোয়াটিক হ্যাবিটেট, তার জন্য ফিশের জন্য কি হয়ে যাবে? গিল। নেক্সট, যদি আমার রেপটিলিয়া হয়, রেপটিলিয়া জেনারেলি ল্যান্ডে থাকে, রেপটিলিয়া লাংস। কেন? এ ল্যান্ডে থাকে। নেক্সট হচ্ছে অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া ল্যান্ডেও থাকতে পারে, আবার ওয়াটারেও থাকতে পারে। অ্যামফিবিয়ার সম্পর্কে ডিটেল ডিসকাশন আসছি। অ্যামফিবিয়ারও লাংস, আমি এখানে ধরছি লাংস প্রিডমিনেন্ট। অ্যাভিস, অ্যাভিস মানে কারা? বার্ডস। অ্যাভিস মানে বার্ডস, এদের জন্য কি? লাংস। ম্যামেলিয়া, এদের জন্য কি? লাংস। ম্যামেলিয়া মানে কারা? তোমরা, আমরা। ঠিক আছে, এবার শোনো, এবার মন দিয়ে শোনো। এই যে অ্যামফিবিয়া মানে অ্যামফিবিয়া, এই কথাটা আসছে কোত্থেকে বলতো? অ্যামফি বায়োস থেকে। অ্যামফি মানে কি? দুই, বায়োস মানে দুটো হ্যাবিটেট যাদের, হ্যাবিটেট। কখনো দেখ এদের লাইফ সাইকেলে, অ্যামফিবিয়ার লাইফ সাইকেলে এমন একটা সাইকেল থাকবেই যেটা ওয়াটারে হবে। ঠিক আছে, দেখ তাহলে দেখ এদের দুটো হ্যাবিটেট হয়, দুটো হ্যাবিটেট হয়। এবার মন দিয়ে শোন, অ্যামফিবিয়া ইন ওয়াটার, ইন ওয়াটার এরা রেসপিরেশন করে স্কিনের থ্রুতে। স্কিনের থ্রুতে রেসপিরেশন করলে তাকে আমরা বলি কিউটেনিয়াস রেসপিরেশন। আচ্ছা, অ্যামফিবিয়া ইন ওয়াটার হলো। নেক্সট হচ্ছে অ্যামফিবিয়া ল্যান্ড, ল্যান্ডে এক্সপ্রেশন করে কিসের থ্রুতে? এখানেও ময়েস্ট স্কিন হতে পারে, এখানে লাংস হতে পারে, আর এখানে হতে পারে বাক্কাল ক্যাভিটি। ঠিক আছে, তিনটে। তাহলে ওই একই, ময়েস্ট স্কিনের থ্রুতে রেসপিরেশন হলে আমরা তাকে বলবো কিউটেনিয়াস রেসপিরেশন, কিউটেনিয়াস রেসপিরেশন। লাংসের থ্রুতে আমরা হলে বলবো পালমোনারি রেসপিরেশন। বাক্কাল ক্যাভিটি থ্রুতে রেসপিরেশন হলে আমরা একে বলবো বাক্কাল রেসপিরেশন। দিস ইজ অলসো কল্ড বাক্যো ফ্যারিঞ্জিয়াল, বাক্যো pharyngeal respirations. Buccal respirations is also called bucco pharyngeal respirations. This is also called bucco pharyngeal respirations. তাহলে দেখ, যদি বাক্কাল ক্যাভিটি থ্রুতে রেসপিরেশনস করে তাহলে আমরা তাকে বলি বাক্কাল রেসপিরেশনস, অর ইউ ক্যান রাইট মোর প্রিসাইসলি বাক্যো pharyngeal respiration. You can write also বাক্য pharyngeal respirations. বলো, কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বল রে, কনসেপ্ট ক্লিয়ার আর নট? Yes, sir. ওকে, এবার একটা কথা বলি। ব্যাঙের লার্ভা, তাকে আমরা, বা অ্যামফিবিয়া, জেনারেলি অ্যামফিবিয়ার লার্ভা, একে আমরা কি বলি? অ্যামফিবিয়ার লার্ভাকে আমরা কি বলি জানিস? জানিস অ্যামফিবিয়ার লার্ভাকে আমরা কি বলি? কেউ জানিস? সে কি রে, অ্যামফিবিয়ার লার্ভাকে আমরা বলি ট্যাডপোল লার্ভা। কি বলি? ট্যাডপোল লার্ভা, মনে নেই? ট্যাডপোল লার্ভা এ রেসপিরেশন করে কার থ্রুতে? এ রেসপিরেশন করে গিলসের থ্রুতে। কার থ্রুতে? গিলসের থ্রুতে। ট্যাডপোল লার্ভা রেসপিরেশন করে কার থ্রুতে? গিলসের থ্রুতে। কেন না ট্যাডপোল লার্ভা টোটালি অ্যাকোয়াটিক হয়েছে। আচ্ছা, ট্যাডপোল লার্ভা রেসপিয়ার থ্রু গিলস। এবার একটা এখানে পয়েন্ট বলে রাখি, মনে রাখবি, ট্যাডপোল লার্ভা থেকে ফ্রগ এ কনভার্ট হতে, ট্যাডপোল লার্ভা থেকে ফ্রগ মানে ইম্যাচিওর থেকে, ট্যাডপোল লার্ভা থেকে ফ্রগে কনভার্ট হতে কোন হরমোন লাগে জানিস? জানিস? থাইরক্সিন। থাইরক্সিন। ভেরি গুড। ট্যাডপোল লার্ভা থেকে ফ্রগে কনভার্ট হতে কোন হরমোন লাগে? থাইরক্সিন। হয়েছে? এটাকে আমরা কি বলি? মেটামরফোসিস, তাই তো? দেখ, তাহলে ট্যাডপোল লার্ভা রেসপিরেশন করে গিলসের থ্রুতে। আচ্ছা, এবার আমি অ্যামফিবিয়ার সম্পর্কে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যেটা হচ্ছে
যেটা হচ্ছে এইটা ডিউরিং হাইবারনেশন, শীতঘুম অ্যান্ড শীতঘুম অ্যান্ড গ্রীষ্মঘুম, জানিস তো? দেখ ট্যাডপোল লার্ভা এরা হচ্ছে কোল্ড, মানে ট্যাডপোল লার্ভা না অ্যাকচুয়ালি ফ্রগ, ফ্রগ এরা হচ্ছে, এদের ব্লাড হচ্ছে কোল্ড ব্লাড, ঠিক আছে? এরা এদের ব্লাডের টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না। মানুষ যেমন নিজের ব্লাডের টেম্পারেচার কন্ট্রোল করে, সবসময় মানুষ নিজের বডি টেম্পারেচার কন্ট্রোল করে ফিক্সড রাখে, কিন্তু ফ্রগ এরা কিন্তু পারে না। এরা কোল্ড ব্লাডের অ্যানিম্যাল, অর ইউ ক্যান সে পয়কিলো থার্মাস। কি বলবি? পয়কিলো থার্মাস মানে কি? এদের এদের হচ্ছে কি মানে কোল্ড ব্লাড, মানে এরা এদের বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না। তাহলে কি এদেরকে গরমকালে, গরমকালে এদেরকে লুকিয়ে পড়তে হয়, আবার শীতকালেও এদেরকে লুকিয়ে পড়তে হয়। তখন কি করে? ডিউরিং হাইবারনেশন অ্যান্ড অ্যাস্টিভেশন, শীতঘুম অ্যান্ড গরম ঘুম, ফ্রগ কি করে? ফ্রগ রেসপিরেশন করে, বা ফ্রগ রেসপায়ার থ্রু, ফ্রগ রেসপায়ার থ্রু স্কিন। তখন এর স্কিন থেকে রেসপিরেশনটা, বা কিউটেনিয়াস রেসপিরেশন যেটা, সেটা ডোমিনেট হয়ে যায়। তখন কিউটেনিয়াস রেসপিরেশনটা ডোমিনেট হয়ে যায় কখন? ডিউরিং এস্টিভেশন অর হাইবারনেশনস কিউটেনিয়াস রেসপিরেশন ইজ ডোমিনেটিং ফর ফ্রগ। ইজ ইট ক্লিয়ার টু অল? বল, ইজ ইট ক্লিয়ার অর নট? বলতে তো হবে, না হলে আমি বুঝবো কি করে? হ্যাঁ তো। সবাই একবার করে বল যে ক্লিয়ার। ওকে, নেক্সট নেক্সট আমরা একটা কাজ করি, আমরা একটা কলাম বানিয়ে নিই। এই কলামের এই দিকে কাউকে রাখবো, আর এই কলামের এই দিকে কাউকে রাখবো। এই কলামের একদিকে থাকবে আমাদের, হয়েছে, চলো কলামের এইদিকে আমরা রাখবো রেসপিরেটরি অর্গ্যান। কি রাখবো? রেসপিরেটরি অর্গ্যান। এদিকে রেসপিরেটরি অর্গ্যান, এদিকে এক্সাম্পলস। এদিকে রেসপিরেটরি অর্গ্যান, এদিকে এক্সাম্পলস। তো ফার্স্ট ফার্স্ট ইজ ইয়োর জিবিএস। নাও আনসার দে আমাকে কেউ, হোয়াট ইজ জিবিএস? জিবিএস কি রে? General body surface. ভেরি গুড, জেনারেল বডি সার্ফেস। কারা করে জেনারেল বডি সার্ফেসের থ্রুতে? স্পঞ্জেস। এনসিআরটির এক্সাম্পল নিডারিয়া অর সিলেন্টারেটা। আচ্ছা, টিনোফোরা। Flatworm, sponge, ভেরি গুড, স্পঞ্জ। Tetraphyta, ফ্ল্যাট ওয়ার্মস। দেখ আগে আগে যখন ক্লাসিফিকেশন, lower invertebrates. হ্যাঁ আগে যখন ক্লাসিফিকেশন করা হতো, তখন না নিডারিয়া টিনোফোরাকে একসাথে বলা হতো সিলেন্টেরেটা, ঠিক আছে? তারপরে এখন মডার্ন ক্লাসিফিকেশনে কিন্তু আমরা নিডারিয়াকে বাদ, এই টিনোফোরাকে বাদ দিয়ে দিয়েছি, শুধু সিলেন্টেরেটা বলতে আমরা এখন বুঝি নিডারিয়া, ঠিক আছে? দেখ নিডারিয়া টিনোফোরার বানানটা দেখবি আগে একটা করে সি আছে, হ্যাঁ, ফ্ল্যাট ওয়ার্ম। তাহলে জিবিএস হলো এদের জন্য। সেকেন্ড, টু ময়েস্ট কিউটিক্যাল। ময়েস্ট কিউটিক্যাল মানে স্কিন, মানে কিউটেনিয়াস রেসপিরেশন কার জন্য? আর্থওয়ার্ম, ফ্রগ, মানে অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়া অ্যান্ড অ্যানিলিডা। Amphibia. অ্যাম্ফিবিয়া অ্যান্ড অ্যানিলিডা, আর্থওয়ার্ম তো অ্যানিলিডা। নেক্সট হচ্ছে গিলস। গিলস যাকে আমরা বলি Amphibia. ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন, গিলসের থ্রুতে রেসপিরেশনকে বলি ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন। কাদের জন্য? ফিশ, অ্যাকোয়াটিক, আর্থ্রোপোডা, Arthropod, ভেরি গুড, mollusca. ভেরি গুড, মোলাস্কা অ্যান্ড অ্যাম্ফিবিয়া অবশ্যই কার? ট্যাডপোল, ট্যাড, সরি স্পেলিংটা লিখছি, ট্যাডপোল, Tadpole, ট্যাডপোল লার্ভা। prawn, ভেরি গুড। নেক্সট হচ্ছে আমাদের চলে আসবো কোথায়? নেক্সট আমরা এসে যাব আমাদের নেক্সট পয়েন্ট, আমরা এরপরে ডিসকাশন করছি নেক্সট পয়েন্ট। তো এখানে আমি লিখছি চার, ফোর্থে আসছি লাংস। লাংস বললেই তোর কার কার কথা মনে পড়বে? র্যাম, র্যাম ফর রেপটি, র্যাম ফর বলো রেপটিলিয়া or reptiles, birds means aves। Amphibia, amphibia, এই aves. রেপটিলিয়া অ্যানিলিডা আর্থ্রোপোডা কে বলছে? গাধারে,
সৌমিতা বলছে রেপ্টিলিয়া অ্যানিলিডা আর্থ্রোপোডা, নট রেপ্টিলিয়া অ্যামিলিডা আর্থ্রোপোডা, Annelida না তো। রেপ্টিলিয়া। Amphibian, avis অ্যাম্ফিবিয়া আর অ্যাম্ফিবিয়া অ্যাবিস আর হচ্ছে ম্যামেলিয়া। হ্যাঁ এবার ঠিক আছে, রেপ্টিলিয়া, অ্যাম্ফিবিয়া, অ্যাভিস, অর ইউ ক্যান রাইট বার্ডস, অ্যাভিস মানে কারা, বার্ডস অ্যান্ড ম্যামেলিয়া, অ্যান্ড ম্যামেলিয়া, ঠিক আছে। এবার শোন, অ্যাম্ফিবিয়ারও একটা স্পেসিফিকেশন আছে, অ্যাম্ফিবিয়া যখন এরা ল্যান্ডে আছে, যখন এরা ল্যান্ডে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার শোন আরেকটা আমি তোদের এক্সাম্পল দিয়েছি যে ট্রাকিয়াল টিউব, গোটা বডিতে ট্রাকিয়াল টিউবের নেটওয়ার্ক থাকে কাদের রে, insecta, ভেরি গুড, ইনসেক্টা, ভেরি গুড। নেক্সট বুকলাং, বুকলাং, বুকলাং বলে একটা কচি বইয়ে লেখা আছে দেখবি, বুকলাং কাদের থাকে, স্পাইডার, স্করপিয়ন, এদের ক্ষেত্রে বুকলাং এর থ্রুতে এরা রেসপিরেশন বা গ্যাসেস এক্সচেঞ্জ করে থাকি। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বল ক্লিয়ার অর নট? কিরে, yes, sir. ক্লিয়ার তো? চল, তাহলে এইখান থেকে আমরা এই রেসপিরেটরি অর্গ্যান আর তার এক্সাম্পলস বার করে নিলাম। এরপর আমরা কোথায় চলে যাব, এরপর আমরা চলে যাব পিডিএফে। দেখ পিডিএফে কী কী বলেছে শোন, রেসপিরেটরি অর্গ্যানস কি, mechanism of breathing vary among different groups of animals depending upon mainly on their habitat and level of organization বলেছি। এনসিআরটি লাইন, lower invertebrates like sponges, next ciliates and flatworms etc. exchanges oxygen carbon dioxide through simple diffusions over their entire body surface, or you can write GBS, that is general body surface। এই বোঝা গেল? পুরো লাইন একদম ক্লিয়ার তো? আরে বল, ক্লিয়ার না হলেও বল যে না ক্লিয়ার নয়, কথা না বললে আমি বুঝি কি করে, বল। অনলাইনে তো এটাই সমস্যা বন্ধুগণ। হ্যাঁ হয়েছে, মুখে বলে দে, কমেন্ট করার থেকেও ইজি, তাহলে আমার মনে হবে তোরাও আমার সামনে বসে আছিস, নাহলে আমি একাই বকে যাবো। হ্যাঁ বক 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 বক। চলো, আর্থওয়ার্ম ইউজ, আর্থওয়ার্ম নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট পড়ো। Earthworm use their moist cuticle and insect have their network of tubes called tracheal tubes to transport atmospheric air within the body। Earthworm কি ইউজ করে, ময়েস্ট কিউটিক্যাল। তাহলে আর্থওয়ার্ম যদি কিউটিক্যাল এর থ্রুতে রেসপিরেশন করে, তাহলে আর্থওয়ার্মের রেসপিরেশনকে আমরা কি বলবো, কিউটেনিয়াস রেসপিরেশন। কি বলবো, কিউটেনিয়াস রেসপিরেশন। নেক্সট, special vascularized structure called gill is often used by most of the aquatic arthropod and mollusk. Okay, vascularized bag called lungs is used by the terrestrial form of animal, মানে যারা ল্যান্ডে থাকে, ফর এক্সচেঞ্জ অফ গ্যাস। টেরিস্ট্রিয়াল মানে কি, যারা ল্যান্ডে থাকে, LAND, है ना। Among vertebrates, fishes uses gills, whereas reptiles, birds, mammals respire through the lungs. Amphibians like frogs can respire through amphibian like frogs can respire through their moist skin, mainly during hibernation and estivation. Mammals have a well-developed respiratory system. Mammals have a well-developed respiratory system, যেটা আমরা পড়তে ইন্টারেস্টেড। ম্যামেলস হ্যাভ এ ওয়েল ডেভেলপড রেসপিরেটরি সিস্টেম। বলো, এখানে বুঝতে কারো কোনো অসুবিধা থাকার কথা না। এবার নেক্সট প্রশ্ন দিয়েছে, what is the site of gaseous exchange in an insect? What is the site of gaseous exchange in an insect? That insect gaseous exchange occur through the network of tubule collectively known as tracheal system or tracheal tube, যেটা আমি ছবি এঁকে এক্সপ্লেন করেছি। Small opening on the sides of the insect's body are known as spiracles. Oxygen-rich air enters through the spiracle. The spiracle are connected to the network of tubules. From the spiracles, oxygen enter to trachea. From here, oxygen diffuse into the cell to the body. The movement of carbon dioxide follows the reverse path. The CO2 from the cell to body first enters into trachea and then it leaves the body through the spiracle. বল, ইনসেক্টর যে আমি পুরো এই যে ছবি এঁকে এক্সপ্লেন করেছিলাম, বোঝা গেছে কিনা? কোথায় গেল, হ্যাঁ বুঝেছি। বুঝেছিস তো? ইনসেক্টর হ্যাঁ কোথায় 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 কোথায়, হ্যাঁ এই তো, বুঝেছিস। নেক্সট,
এরপর আসি ওপরে। নেক্সট নেক্সট দেখ, respiration through gills is called gill respiration, is called gill respiration. Respiration through lungs is called pulmonary respiration. Important, গিলসের থ্রুতে রেসপিরেশন হলে তাকে আমরা বলবো রেসপিরেশন থ্রু গিলস অর গিল রেসপিরেশনস। পালমোনারি রেসপিরেশনস, গিল রেসপিরেশনস। রেসপিরেশন থ্রু বাক্যোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি ইজ কল্ড বাক্যোফ্যারিঞ্জিয়াল রেসপিরেশনস। কে করে? ফ্রগ। বাক্যোফ্যারিঞ্জিয়াল রেসপিরেশনস কে করে? আবারও যদি আমাকে এক্সাম্পল মনে করতে বলিস, তো বাক্যোফ্যারিঞ্জিয়াল রেসপিরেশনস কে করে? ফ্রগ। পালমোনারি রেসপিরেশনস কারা করছে? রেপটিলিয়া, অ্যাভিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। অ্যামফিবিয়ারা কখন? না, অ্যামফিবিয়ারা যখন ল্যান্ডে আছে তখন। ওকে। রেসপিরেশন থ্রু ট্রাকিয়া, রেসপিরেশন থ্রু ট্রাকিয়া ইজ কল্ড ট্রাকিয়াল রেসপিরেশন। কে করছে? ককরোচ, ইনসেক্টা অর আর্থোপোডা, আর্থো মানে ইনসেক্ট যারা, ঠিক আছে। এবার দেখ, রেসপিরেশন থ্রু স্কিন ইজ কল্ড কিউটেনিয়াস রেসপিরেশন। হয়েছে? এই হচ্ছে ফ্যাক্ট। এই গেল মোটামুটি আমাদের কার কি রেসপিরেটরি অর্গ্যান হবে। সো রেসপিরেটরি অর্গ্যানগুলো মেনলি কার কার ওপর বিশেষ করে, যদি অ্যাকোয়াটিক হ্যাবিটেট হয় তাদের কি হবে, যদি লেভেল অফ অর্গানাইজেশনস ইনভার্টিব্রেটস ভার্টিব্রেটস তাদের জন্য কেমন কি হবে, এই ফ্যাক্ট হলো। আচ্ছা, এবার দেখ এখানে পুরো দেখবি একটা পুরো চ্যাট করে দেওয়া আছে। এখানে লেখা আছে স্পাইডারের ক্ষেত্রে বুকলাম, মনে রাখিস এটা এক্সট্রা পয়েন্ট একটা, বাকি সব তোরা নিজেরাই বলতে পারবি, ঠিক আছে। হ্যাঁ, একাইনোডার্মাটের ক্ষেত্রে মনে রাখিস জেনিটাল বার্সা, টিউব ফিট, ব্রিটল স্টার, জেনিটাল বার্সা এবং ব্রিটল স্টার এরা সবাই তোর যখন অ্যানিম্যাল কিংডম পড়বি তখনও এইগুলো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ফ্রগের ক্ষেত্রে মনে রাখিস লাংস, স্কিন, বাক্যোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি। ওকে। দেখ, প্রোটোজোয়া ফরিফেরা, সিলেন্টারেটা, টিনোফোরা, প্লাটিয়াল মিন্থিস এদের জন্য রেসপিরেটরি অর্গান বলে কিছু হয় না, স্পেসিফাইড রেসপিরেটরি অর্গান বলে কিছু হয় না। এদের রেসপিরেশন হয় কার থ্রুতে? জেনারেল বডি সার্ফেসের থ্রুতে, জেনারেল বডি সার্ফেসের থ্রুতে। ইনসেক্টার ক্ষেত্রে কে এসে গেল? ট্রাকিয়া অর ট্রাকিয়াল টিউব। এগুলো শুয়ে শুয়ে পড়বি ভালো করে, বুঝলি, যখন ফ্রি টাইম পাবি পড়বি। এই কোশ্চেন্সগুলো দেখিস, আমি এখন আর কোশ্চেন্স করাতে যাচ্ছি না। এইরকম ম্যাচিং দেখ, পড়ছিস যখন তখন পড়তে খুব ইজি লাগবে। এই কোশ্চেনটা সলভ করে দেখ, অনেক টাফ কোশ্চেন আছে, ঠিক আছে। সব পড়িস, এই কোশ্চেন্সগুলো বাড়িতে দেখিস, পরে তো আমি করছি। এবার নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা আসবো হিউম্যানের ব্যাপার স্যাপারে, ঠিক আছে। হিউম্যান রেসপিরেশনের ব্যাপার স্যাপারে। ওকে, চল। আগে আমরা যেমন অ্যাজ ইট ইজ ডিসকাস করবো, তারপর আমরা পিডিএফ থেকে করবো। চল, আগে আমরা ডিসকাশনটা দেখে নিই। দেখ, next our topic is human respiratory system. Human respiratory system. দেখ, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম আগে কি কি আছে মন দিয়ে শোন। হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে তোকে বলতে হবে ন্যাজাল প্যাসেজ সম্পর্কে, তোকে এখানে পড়তে হবে ফ্যারিংসের সম্পর্কে, তোকে এখানে পড়তে হবে ল্যারিংসের সম্পর্কে, তোকে এখানে পড়তে হবে, দাঁড়া এইভাবে না লিখে আমি এইভাবে লিখি, ন্যাজাল প্যাসেজ, নেক্সট ফ্যারিংস, নেক্সট তোকে পড়তে হবে ল্যারিংস, নেক্সট তোকে পড়তে হবে ট্রাকিয়া, নেক্সট তোকে পড়তে হবে ট্রাকিয়া, নেক্সট তোকে পড়তে হবে রেসপিরেটরি টিউবিউলস, অ্যান্ড একদম শেষে তোকে পড়তে হবে পেয়ার্ড লাংস। হয়েছে? হোয়াট ইজ লাং? দিস ইজ নাথিং বাট এ ভাস্কুলার, ভাস্কুলার মানে কি? ভাস্কুলার কথাটার অর্থ হচ্ছে ব্লাড
সাপ্লাই খুব বেশি, ভাস্কুলার ব্যাগ। লাংস কি? লাংস হচ্ছে একটা ভাস্কুলার ব্যাগ। ভাস্কুলার কথাটা অর্থ লাং বা ব্লাড সাপ্লাই খুব বেশি। ওকে, তাহলে দেখ এই হচ্ছে তোর আমার রেসপিরেটরি অর্গান, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমাকে, হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমাকে এই অর্গানগুলো ডিসকাস করতে হবে। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমি তোকে নোজ নোজ পড়াচ্ছি। তাহলে ফার্স্ট হচ্ছে, চল আমরা একদম শুরু করছি ন্যাজাল প্যাসেজ। ফার্স্ট ন্যাজাল, ন্যাজাল, ন্যাজাল প্যাসেজ। ফার্স্ট ন্যাজাল প্যাসেজ, কন্ডিশন a pair of external nostrils, nostrils present। পেয়ার মানে কটা? দুটো, দুটো এক্সটার্নাল নস্ট্রিলস আছে। দেখ তুই যদি নোজের ছবি দেখিস, তো নোজ হুইচ ইজ সামথিং লাইক, আমি যদি একটা স্কিমেটিক তোকে ড্র করে দেখাই, নোজ হুইচ ইজ সামথিং লাইক দিস। দেখ এইটা একটা এক্সটার্নাল, আর এখানে হচ্ছে লিপস, ঠিক আছে। দেখ এইটা একটা এক্সটার্নাল নস্ট্রিলস, এটার একটা নেক্সট এক্সটার্নাল নস্ট্রিলস, ক্লিয়ার? এটা একটা এক্সটার্নাল নস্ট্রিলস, এটা একটা এক্সটার্নাল নস্ট্রিলস, আর এটা একটা এক্সটার্নাল নস্ট্রিলস। সো আমি এই দুটোকে এইভাবে ড্র করে আঁকছি। এইভাবে মনে কর মানুষের মুখটা আমি এইভাবে ড্র করছি, এইভাবে, ঠিক আছে। এবার তোকে আমি দেখাচ্ছি এক্সটার্নাল নস্ট্রিলস কীভাবে আছে, শোন, মন দিয়ে শোন। তাহলে আমাদের এক্সটার্নাল নস্ট্রিল কটা? দুটো। এই একটা এক্সটার্নাল নস্ট্রিল, এই একটা এক্সটার্নাল নস্ট্রিলস। দুটো এক্সটার্নাল নস্ট্রিলস সেপারেটেড থাকে একটা আরেকটার থেকে। দুটো এক্সটার্নাল নস্ট্রিলস সেপারেটেড থাকে একটা আরেকটার থেকে। দুটো এক্সটার্নাল নস্ট্রিলস সেপারেটেড থাকে একটা আরেকটার থেকে। তাহলে এই একটা এক্সটার্নাল নস্ট্রিলস, এই একটা এক্সটার্নাল নস্ট্রিলস। তাহলে এরা কারা? এরা হচ্ছে এক্স এক্সটার্নাল এক্সটার্নাল নস্ট্রিলস, মানে এই এক্সটার্নাল নস্ট্রিলস হয়েছে। এই দুটো এক্সটার্নাল নস্ট্রিলস একটা আরেকটার থেকে সেপারেটেড আছে কার থ্রুতে? দেখো একটা আরেকটার থেকে সেপারেটেড আছে যার থ্রুতে, একে আমরা বলি নেজাল সেপ্টাম। একে আমরা বলি ন্যাজাল সেপ্টাম। দুটো এক্সটার্নাল নস্ট্রিলস একটা আরেকটার থেকে ন্যাজাল সেপ্টাম দিয়ে আলাদা করা আছে। এই যে ন্যাজাল সেপ্টাম, অত বেশি ডিটেল আমি যাচ্ছি না, তাহলে তো তোকে ফার্স্ট ইয়ার অ্যানাটমি পড়িয়ে দিতে হবে। এই ন্যাজাল সেপ্টাম এর পোস্টেরিয়র পার্ট, আচ্ছা অ্যান্টেরিয়র পার্ট মানে কি সামনের দিকটা, আর পোস্টেরিয়র পার্ট মানে কি পেছনের দিকটা। এই ন্যাজাল সেপ্টামের অ্যান্টেরিয়র পার্টটা, ন্যাজাল সেপ্টামের দুটো পার্ট, ন্যাজাল সেপ্টাম এর দুটো পার্ট। অ্যান্টেরিয়র পার্টটা কার্টিলেজ দিয়ে তৈরি, কার্টিলেজ দিয়ে তৈরি, ঠিক আছে। এবার প্রশ্ন হবে কেমন কার্টিলেজ? হায়ালিন কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ, কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি অ্যান্টেরিয়র পার্টটা। ন্যাজাল সেপ্টামের পোস্টেরিয়র পার্টটা, পোস্টেরিয়র পার্টটা বোন দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি? বোন দিয়ে তৈরি। মেনলি কোন বোন এতে পার্টিসিপেট করে? ভোমার। অত জানতে হবে না, চল। তাহলে দেখ ন্যাজাল সেপ্টামের অ্যান্টেরিয়র পার্ট, এতে কি আছে? সি, সি ফর কি? কার্টিলেজ। এই যে সি, সি ফর কার্টিলেজ, আর বি ফর বোন। আর ন্যাজাল সেপ্টাম এর পোস্টেরিয়র পার্টে আছে বি, বি ফর বোন। তাহলে ন্যাজাল সেপ্টাম এর অ্যান্টেরিয়র পার্ট কার্টিলেজিনাস, পোস্টেরিয়র পার্ট বোনি। ন্যাজাল সেপ্টাম অ্যান্টেরিয়র পার্ট কার্টিলেজিনাস, পোস্টেরিয়র পার্ট বোনি, মানে বোন দিয়ে তৈরি, ঠিক আছে। এবার প্রশ্ন হবে ন্যাজাল সেপ্টামের যে অ্যান্টেরিয়র পোর্শনস, এখানে কোন কার্টিলেজ আছে? ন্যাজাল সেপ্টামের অ্যান্টেরিয়র পোর্শনে হায়ালিন কার্টিলেজ। কোন কার্টিলেজ? হায়ালিন কার্টিলেজ। ন্যাজাল সেপ্টামের অ্যান্টেরিয়র পোর্শনে হায়ালিন কার্টিলেজ আছে। ওকে, হায়ালিন মানে কি? গ্লাস লাইক, মানে একদম কার্টিলেজটা কি স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, এরকমটা। এবার আমি এবার একটা প্রশ্ন দেবো, টিপ অফ নোজ। টিপ অফ নোজ মানে আমি এইটা বলছি, এই যে নাক দেখছিস, এই যে নাক, ন্যাজাল সেপ্টাম যদি এটা তোকে আমি দেখাই, দেখ এই যে নাকের এইটা, এটাকে আমরা বলি কি? টিপ। এরপরে ঠোঁট এরকমভাবে যাচ্ছে, তো এটা কি বলবো কি? টিপ অফ নোজ। টিপ অফ নোজ। দেখ এবার আমি লিখবো এখান থেকে একটা পয়েন্ট, এখানে আমি নোট করে একটা পয়েন্ট লিখবো, নোট যে tip of nose, tip of nose is formed by elastic cartilage, elastic cartilage। ওকে, তাহলে টিপ অফ নোজে কে ফর্ম করেছে? টিপ অফ নোজ ইজ ফর্মড বাই ইলাস্টিক কার্টিলেজ। কোশ্চেন আসে
Tip of nose is formed by elastic cartilage. Tip of nose is formed by elastic cartilage. But nasal septum, আবার nasal septum এর কোন পার্টটা? Nasal septum এর anterior পার্টটা, anterior part of the nasal septum is formed by cartilage. প্রশ্ন হবে কেমন cartilage? উত্তর দেব হায়ালিন cartilage. এরপর প্রশ্ন হবে ন্যাসাল সেপ্টামের পোস্টেরিয়র পার্টটা কি? বোন। কোন বোন? মেনলি ভুমার। আরও অনেক বোনস আছে, অত জানতে হবে না, ঠিক আছে? যেমন তোর স্পাইন অফ স্ফেনয়েড আছে, ঠিক, অনেক বোন আছে, ঠিক আছে? এবার শোন, নেক্সট হচ্ছে তোর নোট, টিপ অফ নোজ। টিপ অফ নোজ কিন্তু কি দিয়ে ফর্ম হয়? টিপ অফ নোজ ইজ ফর্মড বাই ইলাস্টিক কার্টিলেজ। টিপ অফ নোজ ইজ ফর্মড বাই ইলাস্টিক কার্টিলেজ। অ্যাকচুয়ালি ইলাস্টিক কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ অনেক জায়গাতে দেখা যায়। মেনলি আমি তোকে তিনটে জায়গার কথা বলছি, ইলাস্টিক কার্টিলেজ কোথায় কোথায় থাকে বলছি। একটা তো হলো টিপ অফ নোজ। সেকেন্ড পয়েন্ট আমি দিচ্ছি ইলাস্টিক কার্টিলেজের ব্যাপারে। সেকেন্ড পয়েন্ট, ইলাস্টিক কার্টিলেজ আমাদের থাকে কোথায়? না পিনা। পিনা মানে কোনটা? এই তো তোর কানটা, এই তো তোর কান, এই দেখ কানে দেখবি এরকম এই এই বাইরের দিকে যে জায়গাটা দেখবি যেটা কার্টিলেজিনাস, ওইখানে কে থাকে? আমাদের ইলাস্টিক কার্টিলেজ, কানের পিন্নাতে। আচ্ছা, নেক্সট ইলাস্টিক কার্টিলেজ আমাদের থাকে ই ফর ইলাস্টিক, ই ফর ইলাস্টিক অ্যান্ড ই ফর মনে রাখিস এপিগ্লোটিস। এপিগ্লোটিস, এপিগ্লোটিস ই, ইলাস্টিক ই, এই তিনটে জায়গা থেকে ইলাস্টিক কার্টিলেজ আসে। এখান থেকে প্রশ্ন বানতে পারে, এখান থেকে প্রশ্ন বানতে পারে। কোশ্চেন এরকম হতে পারে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ ইলাস্টিক কার্টিলেজ? অপশন এ টিপ অফ নোজ, ইয়েস স্যার। অপশন বি পিনা, ইয়েস স্যার। অপশন সি এপিগ্লোটিস। অপশন ডি অল অফ দ্য অ্যাবাব। আনসার হবে অল অফ দ্য অ্যাবাব। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? একটু মুখেও বলে দে, আমার না হলে একলা একলা পড়াচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ স্যার। ঠিক তো? ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, তাহলে এই গেল আমাদের এক্সটার্নাল নস্ট্রিলস। এক্সটার্নাল নস্ট্রিলের সঙ্গে কে অ্যাটাচড আছে? আমাদের অ্যাটমসফিয়ার অ্যাটাচড আছে। তাহলে এক্সটার্নাল নস্ট্রিলস, এই যে আমি এঁকেছি স্কেম্যাটিক দুটো ডায়াগ্রাম এক্সটার্নাল নস্ট্রিলের, এদের সঙ্গে আমাদের অ্যাটাচড আছে অ্যাটমসফিয়ার। তাহলে যা কিছু গ্যাসিয়াস এক্সচেঞ্জ প্রথমে এক্সটার্নাল নস্ট্রিলেই হবে, অক্সিজেন ঢুকবে, কার্বন ডাইঅক্সাইড বেরোবে, তার থ্রুতে এক্সটার্নাল নস্ট্রিলস। তাহলে ডিরেক্ট অ্যাটাচড আছে কি আমাদের এক্সটার্নাল নস্ট্রিলস, কার সাথে? অ্যাটমসফিয়ারের সাথে। এবার দেখো, এই হলো ন্যাসাল সেপ্টাম। এরপর এক্সটার্নাল নস্ট্রিলস, এই এক্সটার্নাল নস্ট্রিলসগুলো দেখো, এই যে এক্সটার্নাল নস্ট্রিলস, এরপর এই যে দুটো পয়েন্ট তোরা দেখতে পাচ্ছিস, এই দুটো পয়েন্টে গিয়ে ওরা কি বানিয়েছে দেখ, এক্সটার্নাল নস্ট্রিলস যেটা, আরে ইয়ার, এই যে দুটো পয়েন্ট দেখছিস এইগুলোকে আমরা বলছি, এই যে ছোট ছোট দুটো পয়েন্ট, এরা হচ্ছে ইন্টারনাল, ইন্টারনাল নস্ট্রিলস। এরা হচ্ছে ইন্টারনাল নস্ট্রিলস। এই তাহলে ইন্টারনাল নস্ট্রিলস কটা আছে? দুটো, মানে ওয়ান পেয়ার। এক্সটার্নাল নস্ট্রিলস কটা আছে? দুটো, মানে ওয়ান পেয়ার। এক্সটার্নাল নস্ট্রিলস, ইন্টারনাল নস্ট্রিলস, দুজন একজন আরেকজনের সাথে ডিভাইডেড কার থ্রুতে? ন্যাজাল সেপ্টাম। ন্যাজাল সেপ্টামের অ্যান্টেরিয়র পোর্শনস হায়ালিন কার্টিলেজ, ন্যাজাল সেপ্টামের পোস্টেরিয়র পোর্শনস বোন। ওকে, আচ্ছা, এবার শোন, এই যে এক্সটার্নাল নস্ট্রিলস ইন্টারনাল নস্ট্রিলস হয়ে এই যে পোর্শনটা দেখছিস, যার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি এই যে পোর্শনটা দেখছিস যেখানে আমি হলুদ রং করছি, এই হলুদ রংটা, এই পোর্শনটা কি হচ্ছে? তোর ন্যাজাল চেম্বার। তাহলে এক্সটার্নাল নস্ট্রিলস, ইন্টারনাল নস্ট্রিলস, আর এখানে কি এটা? এই জায়গাটা কি? এই জায়গাটা হলো ন্যাজাল চেম্বার, ন্যাজাল চেম্বার। ওকে, ন্যাজাল চেম্বার। ওকে, or you can write nasal passage. Now এই যে nasal passage যেটা বা nasal chamber যেটা, এতে এক্সটার্নাল নস্ট্রিল, ইন্টারনাল নস্ট্রিলস, এদের মাঝে কি? এক্সটার্নাল নস্ট্রিল, ইন্টারনাল নস্ট্রিলস। এখানে আমার আমি নাম লিখবো, এরা কি? এরা ইন্টারনাল নস্ট্রিলস, একটা দুটো, এরা এক্সটার্নাল নস্ট্রিলস, একটা দুটো। ওকে, এদের মাঝে nasal সেপ্টাম, এদের মাঝে ন্যাজাল সেপ্টাম। এবার এই যে হলুদ রং করলাম, এরা কি? এরা হলো ন্যাজাল প্যাসেজ অর ন্যাজাল চেম্বার, ন্যাজাল চেম্বার অর
nasal প্যাসেজ। ওকে, এবার ন্যাজাল প্যাসেজ নিয়ে একটা কথা বলি। একটা প্রশ্ন এখান থেকে এটাই দেবে যে ন্যাজাল প্যাসেজ ইট ইজ লাইনড বাই, মানে ন্যাজাল প্যাসেজের লাইনিং কে বানাচ্ছে, ন্যাজাল পারে কি কাভার করে কে রাখছে। ন্যাজাল প্যাসেজ মানে ধর এটা ন্যাজাল প্যাসেজ, তো এরকম বাইরের দিক থেকে এরকম ভেতর দিকে একটা কাভার দিতে এরকম কোনো একটা টিস্যু কাভার করে রাখবে এর প্রোটেকশনের জন্য দরকার। এই ন্যাজাল প্যাসেজ ইট ইজ কাভার্ড বাই অর ইট ইজ লাইনড বাই পিএস সিসিজিই, পিএসসিসিজিই। এবার এইটা কোশ্চেনটা দেবে এই চ্যাপ্টার থেকে না, এই কোশ্চেনটা দেবে অ্যানিম্যাল টিস্যু চ্যাপ্টার থেকে। অ্যানিম্যাল টিস্যু চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা দেবে যে ন্যাজাল চেম্বার অর ন্যাজাল প্যাসেজ এ লাইন আছে কার থ্রুতে, এ লাইন আছে কার থ্রুতে, ন্যাজাল চেম্বার ও ন্যাজাল প্যাসেজ একে লাইন করে আছে পিএসসিসিজি। এই পিএসসিসিজিটা কি, সিউডো সিউডো stratified pseudo stratified ciliated column CULUMNAR columnar glandular epithelium। মনে রাখবি, ইম্পর্টেন্ট, সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, PSCCGE। হয়েছে, সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। এবার দেখ, এই যে এরা গ্ল্যান্ডুলার কেন বলছি না, এই ন্যাজাল প্যাসেজ এখানে অনেক গবলেট গবলেট এলইটি গব এই গবলেট সেল দেখতে পাই। কি সেল? গবলেট সেল। এই গবলেট সেলের কি কাজ? গবলেট সেল মিউকাস সিক্রেশন করে। মিউকাসে কোন প্রোটিন থাকে? মিউকাসে মিউসিন প্রোটিন থাকে। মিউকাসে মিউসিন প্রোটিন থাকে, মিউসিন সিআইএন, হ্যাঁ, মিউসিন প্রোটিন থাকে। তাহলে আমাদের ন্যাজাল চেম্বার বা ন্যাজাল প্যাসেজ কেমন এপিথেলিয়াম দিয়ে কাভার্ড আছে না, ন্যাজাল প্যাসেজ কাভার্ড আছে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। এবার প্রশ্ন হচ্ছে এ গ্ল্যান্ডুলার কেন না, গ্ল্যান্ডুলার কেন এখানে গবলেট সেল প্রেজেন্ট, গবলেট সেল আমি লিখব গবলেট সেল প্রেজেন্ট, গবলেট সেল প্রেজেন্ট তো গবলেট সেল প্রেজেন্ট তো গবলেট সেল মিউকাস সিক্রেট করে, মিউকাস সিক্রেট করে তো মিউকাস সিক্রেট করে তো মিউসিন থাকে, মিউকাসে কি থাকে? মিউসিন প্রোটিন। এবার এই যে মিউকাস, এর দুটো কাজ হয়। এক, মিউকাস কি করে? এয়ার পার্টিকেলসকে ট্র্যাপ করে, এয়ার পার্টিকেলসকে ট্র্যাপ করে। সেকেন্ড, মিউকাস প্রোটেকশন দেয়। মিউকাসে ইমিউনোগ্লোবুলিন থাকে, মিউকাসে ইমিউনোগ্লোবুলিন থাকে যে প্রোটেকশন দেয়। দেখো এই যে ন্যাজাল চেম্বার দেখছো, এ ডিরেক্ট অ্যাটমসফিয়ার মানে আউটার এনভায়রনমেন্টের সাথে ডিরেক্ট টাচে আছে। তাহলে অনেক প্যাথোজেন্সও কি না ধরো ন্যাজাল চেম্বারের মধ্যে ঢুকে যাচ্ছে। ওই প্যাথোজেনগুলোকে মানে ধরো ব্যাকটেরিয়া, ভাইরাস, এদেরকে প্রথমে তোমাকে কি এদেরকে তোমাকে মানে কোনোভাবে ধ্বংস করতে হবে। তার জন্য তোমার প্রথম কে এগিয়ে আসবে? সেখানে তোমার এই মিউকাস লাইনিং এগিয়ে আসবে, এই মিউকাস লাইনিং এগিয়ে আসবে, গবলেট সেল এগিয়ে আসবে, গবলেট সেল মিউকাস সিক্রেট করবে। মিউকাসে মিউসিন প্রোটিন আছে। কোশ্চেন, মিউকাসে কোন প্রোটিন থাকে? মিউসিন। মিউকাস সেক্রেটারি সেলের নাম গবলেট সেল। হয়েছে? আচ্ছা, হয়েছে। আচ্ছা আচ্ছা, সিলিয়ার কি কাজ দেখো, এই যে ন্যাজাল এপিথেলিয়ামে এই যে আমরা বলছি কলামনার এপিথেলিয়াম মানে কলামের মতো দেখতে, স্টিউডো স্ট্র্যাটিফাইড কালামনার এপিথেলিয়ামের নিউক্লিয়াসগুলো নিচের দিকে থাকে। ওকে, যখন হিস্টোলজি পড়বে বুঝবে। এর ওপরে কি আছে? সিলিয়া। এই সিলিয়াগুলো অ্যাকচুয়ালি কি করে দেখ, এই সিলিয়াগুলো তোর মুভ করে। এবার প্রশ্ন হচ্ছে এই সিলিয়াগুলো কোন দিকে মুভ করে? এই সিলিয়াগুলো সবসময় ইনসাইড মুভ করে, মানে এই সিলিয়াগুলো কি চায়, আবার যদি আমি ছবিটা ড্র করি, এক্সটার্নাল নস্ট্রিল, ইন্টারনাল নস্ট্রিলস, দেখ এইখানে যে সিলিয়েটেড সেলগুলো আছে না, এই সিলিয়াগুলো সবসময় চায় এয়ারকে আমি ভেতরে নিয়ে যাবো, সিলিয়ার মুভমেন্টটা সবসময় হবে এই দিকে, সিলিয়াগুলো সবসময় মুভ করবে এই দিকে, ওরা চাইবে এয়ারকে ভেতরের দিকে নিয়ে যাব। তাহলে দেখ লিখি, ন্যাজাল সিলিয়া পাস মিউকাস ইন, মানে মিউকাসকে বা এয়ারকে ন্যাজাল সিলিয়া, এখানে যে সিলিয়াগুলো রয়েছে ন্যাজাল সেলের ন্যাজাল লাইনিংয়ের যে সিলিয়া, ওরা সবসময় মুভ করবে কোন দিকে? ইনসাইড, ওরা ইনসাইড মানে ভেতরের দিকে ফ্লো করাবে। ঠিক আছে, সিলিয়া এই ন্যাজাল মিউকাসকে। নেক্সট অলফ্যাক্টরি
epithelium thelium present in olfactory epithelium present in nasal passage. ন্যাজাল প্যাসেজে কি থাকে? অলফ্যাক্টরি এপিথেলিয়াম। ন্যাজাল প্যাসেজে কি থাকে? অলফ্যাক্টরি এপিথেলিয়াম। অলফ্যাক্টরি এপিথেলিয়াম প্রেজেন্ট ইন ন্যাজাল প্যাসেজ। এবার শোন, এই যে ন্যাজাল প্যাসেজটা দেখলি, আমি তো বললাম ন্যাজাল প্যাসেজের প্রথমে কি এই এই একদম শুরুর দিকে কে থাকছে না? মিউকাস তো ইনসাইড মুভ করাচ্ছে, ঠিক আছে। এই ন্যাজাল প্যাসেজের শুরুর দিকে প্রথমে আমার এখানে কে থাকছে শুরুর দিকে? না, এখানে আমার শুরুর দিকে থাকছে কি? এপিথেলিয়াম। মিউকাস মেমব্রেন, এখানে থাকছে মিউকাস মেমব্রেন, ঠিক আছে। এবার ন্যাজাল প্যাসেজের ভেতরের দিকে চল। এই ভেতরের দিকের পোর্শন যেটা, এই ভেতরের দিকের পোর্শনে তুই দেখবি অলফ্যাক্টরি এপিথেলিয়াম আছে। মানে এই পোর্শনটা, ভেতরের দিকে যে পোর্শনটা, এটা স্মেলের জন্য দায়ী। মানে তুই যে গন্ধ পাচ্ছিস কোনো কিছুর গন্ধ, তার জন্য স্মেল পাচ্ছিস কার জন্য? অলফ্যাক্টরি এপিথেলিয়ামের জন্য। অলফ্যাক্টরি এপিথেলিয়ামের জন্য, ঠিক আছে। এবার বলি অলফ্যাক্টরি এপিথেলিয়ামের জন্য। এই যে অলফ্যাক্টরি এপিথেলিয়াম প্রেজেন্ট ইন দ্য ন্যাজাল প্যাসেজ, এই অলফ্যাক্টরি এপিথেলিয়ামের একটা নাম আছে। এই অলফ্যাক্টরি এপিথেলিয়ামটাকে বলা হয় সিনডেরিয়ান মেমব্রেন। আসবে না নিটে, চাপ নেই, তবুও পড়িয়ে দিচ্ছি বাই চান্স যদি এসে চাই কোশ্চেন। সিন্ডেরিয়ান মেমব্রেন কি? সিন্ডেরিয়ান মেমব্রেন ইজ নাথিং বাট olfactory epithelium which is present in nasal passage. nasal প্যাসেজের কোন পোর্শনে? পোস্টেরিয়র পোর্শনে। nasal প্যাসেজের পোস্টেরিয়র পোর্শনে olfactory epithelium থাকে, যেটা আমাদের স্মেলে হেল্প করে। কিসে হেল্প করে? স্মেলে, ঠিক আছে। সেটা আমাদের স্মেলে হেল্প করে কিভাবে? না ধর এয়ারে কোনো স্মেল আসছে, স্মেলের কোনো পার্টিকেলস আসছে, তো সেই পার্টিকেলটাকে তুই প্রথমে ওয়াটারে ডিজলভ মানে মিউকাসে ডিজলভ করবি। মিউকাসে ডিজলভ করার সাথে সাথে তুই তবেই তার গন্ধ পাবি, আদারওয়াইজ পাবি না। এবার শোন, ওগুলো তো আসছে পরে তোর ফিজিওলজিতে পড়বি ফার্স্ট ইয়ার এমবিবিএসে। সো নেক্সট দেখ, অলফ্যাক্টরি এপিথেলিয়াম প্রেজেন্ট ইন ন্যাজাল প্যাসেজ। এই অলফ্যাক্টরি এপিথেলিয়ামকে আমরা বলি সিন্ডেরিয়ান মেমব্রেন। ক্লিয়ার? সিন্ডেরিয়ান মেমব্রেন। এবার একটা কোশ্চেন আছে, সিন্ডেরিয়ান মেমব্রেন, বাউম্যানস গ্ল্যান্ড, বাউম্যানস গ্ল্যান্ড ইজ প্রেজেন্ট হোয়ার? বাউম্যানস গ্ল্যান্ড ইজ প্রেজেন্ট, বলো কোথায়? তোর তো পড়েছিস, বল বাউম্যানস গ্ল্যান্ড কোথায় থাকে বল। কিরে বল। নেফ্রনে থাকবে। জানতাম বাবুসোনা, সেটা বাউম্যানস গ্ল্যান্ড না, সেটা হচ্ছে বাউমেন্স ক্যাপসুল। বাউম্যানস ক্যাপসুল। ক্যাপসুল, অবশ্যই বাউম্যানস ক্যাপসুল থাকে কোথায়? নেফ্রনে, ঠিক আছে। এই যেটা দিলাম, এটা নিটের কোশ্চেন এসেছে, দেখে নিবি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন স্কুলে, এই কোশ্চেনটা নিটে এসেছে। বাউম্যানস ক্যাপসুল যদি বলে সেটা থাকছে নেফ্রন। তোকে আমি জিজ্ঞেস করছি বাউম্যানস গ্ল্যান্ড। বাউম্যানস গ্ল্যান্ড ইজ প্রেজেন্ট ইন ন্যাজাল এপিথেলি, হয়েছে? বাউম্যানস গ্ল্যান্ড কোথায় প্রেজেন্ট থাকে? ন্যাজাল এপিথেলিয়ামে, মনে থাকবে। বাউম্যানস গ্ল্যান্ড, বুঝেছো? আর এটা বাউম্যানস ক্যাপসুল, ঠিক আছে। নেফ্রনের বাউম্যানস ক্যাপসুল জিনিসটা এরকম, এই তোরে ভাই। আমি আর বাকি নেফ্রনটা আঁকছি না। এইটা অ্যাফারেন্ট আর্টেরিয়ল, এদিকে কি ইফারেন্ট আর্টেরিয়ল, এখানে গ্লোমেরুলাস। এই পুরোটা মিলিয়ে হয়ে গেল আমার বাউম্যানস ক্যাপসুল, তাই তো? কিরে, না এটা পুরোটা মিলে হয়ে যায় ম্যালপিজিয়ান কর্পাসলস। এটা পুরোটা মিলে ম্যালপিজিয়ান কর্পাসলস। এই হচ্ছে আমার বোম্যান্স ক্যাপসুল, এই পোর্শনটা বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল প্লাস বোম্যান্স ক্যাপসুল পোর্শনটা প্লাস গ্লোমেরুলাস অ্যাফারেন্ট আর্টেরিয়ল মিলিয়ে হয় আমার ম্যালপিজিয়ান কর্পাসলস, ঠিক না? এই তো বাউম্যান্স ক্যাপসুল, এটা বাউম্যান্স ক্যাপসুল নেফ্রনে। আর বাউম্যান্স গ্ল্যান্ড কোথায়? ন্যাজাল এপিথেলিয়াম। ওকে, ন্যাজাল এপিথেলিয়াম, ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের ফার্স্ট ন্যাজাল প্যাসেজের সম্পর্কে। এবার আমরা এটা দেখে নিই কাজ কি? বাউম্যান্স গ্ল্যান্ড অ্যাকচুয়ালি ওই তো স্মেলে হেল্প করে বাবা। আর শোন, ন্যাজাল প্যাসেজে কি 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 এপিথেলিয়াম থাকে, এটা এটা কোশ্চেন আসবে, এটা এসেছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি ওপরে, চল। এবার পিডিএফ থেকে আমরা পড়ে নিই। দেখ, হ্যাঁ,
এবার আমরা এখান থেকে পড়বো, দেখ শোন মন দিয়ে শোন, মন দিয়ে শোন, দেখ উই হ্যাভ, আমাদের আছে, কি আছে, a pair of external nostrils opening out above the upper lips. Since there are two external nostrils, human beings thus in condition is called dirhinous conditions. ডাইরাইনাস মানে তোরা অ্যানিমাল কিংডমে পড়ে থাকবি হয়তো। ডাইরাইনাস কন্ডিশনস মানে অ্যাকচুয়ালি এক্সটার্নাল নস্ট্রিল কটা আছে আমাদের, দুটো, ওই জন্য আমাদের বলি দুই মানে ডাইরাইনাস। যদি একটা এক্সটার্নাল নস্ট্রিল থাকতো তখন আমাদের হতো মোনোরাইনাস, ঠিক আছে। তিনটে এক্সটার্নাল নস্ট্রিল থাকলে বলবে ট্রাইরাইনাস, এরকম ব্যাপার, ঠিক আছে। It leads to nasal chamber through nasal passage. Both the nasal chambers are separated by each other by hyaline cartilage, যেটাকে আমরা বলছি nasal septum. The anterior part of his the anterior part of his nasal chamber is called vestibule. Nasal vestibule এত সব আসে না। Anyways, nasal vestibule is formed by invagination of skin during embryonic development. It part contains hair and sebaceous gland. ঠিক আছে, ইম্পর্টেন্ট sebaceous gland থাকে। আচ্ছা, it is in this manner dust particle cannot enter it. The posterior part of the nasal chamber, the posterior part of the nasal chamber is occupied by three bones or conchi. That the posterior part of the nasal chamber is occupied by three bones or conchi. এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, শোন। আমি জাস্ট তোদের বেশি এক্সপ্লেন করবো না, কারণ তোর এগুলো ফার্স্ট ইয়ার অ্যানাটমিতে গিয়ে পড়বি। এই যে তিনটে তুই বোন দেখতে পাচ্ছিস এখানে, এই দেখ, এইটা নাক, একটা নাককে কেটেছি, কেটে কীভাবে দেখতে পাচ্ছি বুঝতেই পারছিস। এই যে তিনটে পজিশন দেখছিস, এই হচ্ছে এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা, এই তিনটে জায়গা দেখা যাচ্ছে। এই তিনটেকে বলছি আমরা, এই তিনটে পজিশন, এই তিনটে জায়গাকে আমরা বলি কি, ন্যাজাল কঙ্কা অর ন্যাজাল টার্বুনেটস। ন্যাজাল কঙ্কা অর ন্যাজাল টার্বুনেটস, একদম ওপরেরটা যেটাকে বলি আমরা সুপিরিয়র টার্বুনেট, মাঝেরটাকে বলি মিডিল টার্বুনেট, আর ইনফেরিয়রটাকে বলি আমরা ইনফেরিয়র টার্বুনেট। এই ন্যাজাল টার্বুনেটসগুলো তিনটে বোন দিয়ে, এই তিনটে ন্যাজাল টার্বুনেটস তিনটেই বোন বোন দিয়ে তৈরি, হাড় দিয়ে তৈরি, ঠিক আছে। তিনটেই হাড় দিয়ে তৈরি, এগুলো হচ্ছে ন্যাজাল টার্বুনেটস, ঠিক আছে। বাকি সব ফার্স্ট ইয়ার এমবিবিএসে গিয়ে পড়িস। উপরেরটাকে বলি সুপিরিয়র ন্যাসাল টার্বুনেটস, মিডিলটাকে বলি মিডিল ন্যাসাল টার্বুনেটস, আর ইনফেরিয়রটাকে বলি ইনফেরিয়র ন্যাসাল টার্বুনেটস অথবা ন্যাসাল কঙ্কা, ন্যাসাল কঙ্কা, ঠিক আছে। ন্যাসাল কঙ্কা অর ন্যাসাল টার্বুনেটস। এবার শোনো, এই যে বলছিলি ভেস্টিবুলস, দেখ নাকের সামনের দিকটা দেখবি ফোলা থাকে, এই দেখ এই পোর্শনটা দেখ নাকের, এই যে এই পোর্শনটা দেখছিস, এই যে পোর্শনটা দেখছিস, এই পোর্শনটা দেখ ফোলা আছে। নাকের সামনের দিকে যে পোর্শনটা ফোলা থাকে ওইখানটাকে আমরা বলি ভেস্টিবিউলস। অত মনে রাখতে হবে না, দিস ইজ ভেস্টিবিউলস, দিস ইজ কঙ্কা আর টার্বুনেটস। ওপরেরটা সুপিরিয়র কঙ্কা সুপিরিয়র টার্বুনেটস, মাঝেরটা মিডিল কঙ্কা মিডিল টার্বুনেটস, তারপর ইনফেরিয়র কঙ্কা ইনফেরিয়র টার্বুনেটস হয়েছে। এইটুকু মনে রাখলেই হবে। জাস্ট ছবিটা দেখে আমি তোদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিলাম, আর কিছুই না। আচ্ছা, নেক্সট। এবার দেখ, এবার মন দিয়ে শোন। হ্যাঁ, তাহলে এই তো গেল ন্যাজাল কঙ্কা বা ন্যাজাল টার্বুনেটস কি। কঙ্কারই আরেকটা নাম কি লিখে দেবো, টার্বুনেটস। কঙ্কা ইজ অলসো কল্ড টার্বুনেটস, মনে থাকবে, তোর না লিখলেও এমন কিছু আপত্তি হবে না। দেখ, বোনস ফ্রমস আউটগোস, দিস ইজ কল্ড টার্বিনালস অর টার্বুনেটস অ্যাকচুয়ালি। এবার শোন, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই, সাম পার্ট অফ দ্য আউটগোস কনসিস্ট অলফ্যাক্টরি এপিথেলিয়াম, দিস ইজ কল্ড সেন্ডেরিয়ান মেমব্রেন। নাজাল অলফ্যাক্টরি এপিথেলিয়ামকে বলি সেন্ডেরিয়ান মেমব্রেন। আচ্ছা, while some part is lined by pseudo-stratified columnar ciliated glandular epithelium, pseudo-stratified columnar ciliated glandular epithelium, okay. এবার nasal chamber is open into nasopharynx through the internal nostrils, which is internal nostrils is also called your choana, ঠিক আছে। nasopharynx is the portion of pharynx, এগুলো আমি আবার পরে আসছি, আমরা nasopharynx থেকে ডিসকাস করবো এরপরে। আচ্ছা বল, আগে nasal chamber সংক্রান্ত সমস্ত ক্লিয়ার হয়েছে। nasal chamber ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে এখান থেকে, হোয়াট ইজ সেন্ডেরিয়ান মেমব্রেনস, অলফ্যাক্টরি এপিথেলিয়াম। আচ্ছা, আর কি ন্যাসাল চেম্বারে আমাদের কোন টিস্যু মানে কোন এপিথেলিয়াম থাকে, সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার সিলিয়েটেড গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। ন্যাসাল কোয়ানা এসব আসবে না, চিন্তা নেই জীবনে। ডাইরাইনাস কন্ডিশন হিউম্যানের দেখা যায় কেন না, আমাদের দুটো এক্সটার্নাল নস্ট্রিলস আছে বলে, ঠিক আছে, ব্যাস যথেষ্ট। আর কি, আমাদের হায়ালিন কার্টিলেজ দিয়ে ন্যাসাল সেপ্টামটা তৈরি, ন্যাসাল সেপ্টামের পুরোটা না, ন্যাসাল সেপ্টামের অ্যান্টেরিয়র পোর্শন হায়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি, ঠিক আছে, বেশ।
আচ্ছা, এরপর নেক্সট কি? ন্যাজাল চেম্বার ওপেন ইন্টু ন্যাজোফ্যারিংস থ্রো ইন্টারনাল নস্ট্রিলস। তার মানে এই তো দেখেছিলাম আমি তোদের এক্সটার্নাল নস্ট্রিল শিখেছি, তারপরে দেখ এই যে ইন্টারনাল নস্ট্রিল শিখেছিলাম। ইন্টারনাল নস্ট্রিল যেখানে গিয়ে ওপেন হচ্ছে এই পোর্শনটাই হচ্ছে আমাদের কি? ন্যাজোফ্যারিংস। ইন্টারনাল নস্ট্রিলস এটা হচ্ছে এক্সটার্নাল নস্ট্রিলস, এটা হচ্ছে ইন্টারনাল নস্ট্রিলস। ইন্টারনাল নস্ট্রিলস আর একটা নাম কোয়ানা। এ যেখানে গিয়ে ওপেন হচ্ছে মানে এয়ার, এয়ার প্রথমে কি কোথায় আসবে? এক্সটার্নাল নস্ট্রিলে, তারপরে ন্যাজাল প্যাসেজে और nasal চেম্বারে এনপি, এনপি ফর nasal প্যাসেজ আর nasal চেম্বার, তারপরে ইন্টারনাল নস্ট্রিল, ইন্টারনাল নস্ট্রিল, তারপরে কোথায়? ন্যাজো ফ্যারিংস। এই হবে এয়ারের মুভমেন্ট। তাহলে এখন পর্যন্ত আমরা যতটা পড়েছি, এখনো পর্যন্ত অ্যাকর্ডিং টু আওয়ার স্টাডি আমাদের এয়ারের মুভমেন্ট কেমন হচ্ছে? অ্যাকর্ডিং টু আওয়ার স্টাডি আমাদের এয়ারের মুভমেন্ট হবে এই রকম। কীরকম না, আমরা এখনো অবধি যতটা পড়লাম তার অ্যাকর্ডিংয়ে আমাদের এয়ারের মুভমেন্ট হবে ওই রে, হ্যাঁ আমাদের এয়ার, আর এয়ার দেখ আমাদের এয়ার প্রথমে এখন কোথায় যাচ্ছে? ফার্স্ট এয়ার ইন অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার থেকে আমাদের কোথায় গেছে? এক্সটার্নাল, এক্সটার্নাল নস্ট্রেলে, এক্সটার্নাল নস্ট্রেলে। এক্সটার্নাল নস্ট্রেল কটা থাকে আমাদের জন্য? দুটো। ওই জন্য আমাদেরকে কি বলা হয়? ডাই রাইনাস, রাইনাস, ডাই রাইনাস, এনআইও ইউএস প্রবাবলি, ডাইরাইনাস। ওকে, এক্সটার্নাল নস্ট্রিল থেকে যাবে ন্যাজাল চেম্বারে, ন্যাজাল চেম্বারে, ন্যাজাল চেম্বারের অ্যান্টেরিয়ার পোর্শনটা ফোলা হয়, এটাকে আমরা বলি ন্যাজাল ভেস্টিবিউল, অত লাগবে না। ন্যাজাল চেম্বারে, ন্যাজাল চেম্বার থেকে অর ইউ ক্যান রাইট ন্যাজাল প্যাসেজে, ন্যাজাল চেম্বার ও ন্যাজাল প্যাসেজ থেকে কোথায় যাবে? ইন্টারনাল, ইন্টারনাল নস্ট্রিলে, ইন্টারনাল নস্ট্রিল থেকে আমাদের কোথায় যাবে? ন্যাসো ফ্যারিংসে, ন্যাসো ফ্যারিংসে। সো আমাদের আজকের মতো এতটা। এয়ার আমাদের ন্যাজোফ্যারিংস অবধি এসেছে। কালকে দেখব ন্যাজোফ্যারিংসের পর আমাদের এয়ারের মুভমেন্ট কোন দিকে হয়। তাহলে এয়ার প্রথমে এক্সটার্নাল নস্ট্রিলস, দেন ন্যাজাল চেম্বার, দেন ইন্টারনাল নস্ট্রিলস, দেন ন্যাজোফ্যারিংস। এবার ন্যাজাল চেম্বার আমরা এক্সটার্নাল নস্ট্রিল করতে গিয়ে একটা কন্ডিশনস কি পড়লাম? হিউম্যান ডাইরাইনাস, হিউম্যান ডাইরাইনাস। কেন ডাইরাইনাস? কেন? এক্সটার্নাল নস্ট্রিল আমাদের কটা? দুটো। ক্লিয়ার? সো এতটাই আজকের আমাদের। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা নিটে এসেছে, নিটের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে গেলে খুঁজে পাবে, বাউম্যানস গ্ল্যান্ড আর বাউম্যানস ক্যাপসুলের মধ্যে আমরা কখনোই গুলিয়ে ফেলবো না। হয়েছে? বাউম্যানস গ্ল্যান্ড কাদের? ন্যাজাল এপিথেলিয়ামে থাকে। বাউম্যানস ক্যাপসুল কোথায় থাকে? নেফ্রনে থাকে। ইজ ইট ক্লিয়ার টু অল? যদি সবাই সব কিছু, সবাই সব কিছু যদি বুঝে গিয়ে থাকো তাহলে সবাই। আর হ্যাঁ, আর কি ইলাস্টিক কার্টিলেজ কোথায় কোথায় দেখবো? টিপ অফ নোজ, পিনা, এপিগ্লটিস। সবাই যদি বুঝে গিয়ে থাকিস তাহলে সবাই একবার করে থামস আপ দিয়ে দাও। আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। নেক্সট দিন আমরা শুরু করব কোথা থেকে? ন্যাজো ফ্যারিংস থেকে, ন্যাজো ফ্যারিংস থেকে। এবং আমি তোদের ফার্স্ট ক্লাস নিচ্ছি তো আমার অ্যাবাউট ফিডব্যাক, আমার ক্লাসের ফিডব্যাক আমাকে দিয়ে দে, শুনে নিই আমি, যেহেতু আমি তোদের হিউম্যান ফিজিওলজি বায়োলজি ক্লাস ফার্স্ট নিচ্ছি। সো বল, বল তোদের ক্লাস ভালো লাগেনি? কিরে আড্ডাবাজগুলো সব ভেঙে গেলি নাকি? অনেক এক্সট্রা হাতে নোট হলে, অনেক এক্সট্রা হাতে নোট হলে ভালো হতো। ও মানে তুই চাইছিস যে আমি নিজে হ্যান্ড রিটেন মানে হাতে করে লিখে দিই? কিরে অনির্বাণ কি বলছিস? ম্যাম যেরকম করে, আচ্ছা ও মানে হ্যান্ড রিটেন ওই রকম আর কি। আচ্ছা ঠিক আছে, এই তো কেন এটা এটা হলে অসুবিধা আছে? এই তো আমি যেটা ধর আমি হাতে যেটা লিখেছি এটা হলে অসুবিধা আছে? ঠিক আছে, কিন্তু অ্যালেনটা কভার করতে গেলে আমাদের অন্য পড়াগুলো সব থেমে যাবে। হ্যাঁ সেটা ঠিক, কেন আমি যতটা হাতে লিখছি ততটা কি অসুবিধা হবে পড়তে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই ম্যাম পারতো না পয়েন্ট পয়েন্ট করে সুন্দর ও দাদুটা আচ্ছা আচ্ছা, পড়তে কি মানে মাথাটা সাজানোটা সুবিধা হয়। আচ্ছা 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 আচ্ছা, মানে বলছিস কি না যেটাই আমি যেগুলো লিখছি এদিক ওদিক আরবিটারি না লিখে মানে পয়েন্ট ওয়াইজ একটা হ্যাঁ, জায়গায়। আরবিটারি না করে যদি পয়েন্ট ওয়াইজ হয় ভালো হয়। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। চল থ্যাংক ইউ, টাটা, বাই বাই। ওকে।